আহ, পড়া সম্ভব না, সেহেতু তাহলে কি করবা, যে প্ল্যান কি থাকতে হবে তোমার? বললাম অর্গানিক কেমিস্ট্রি থেকে মিনিমাম 5টা প্রশ্ন আসবে। তোমার টার্গেট থাকতে হবে মিনিমাম যাতে তুমি 3 থেকে 4টা পারো। ঠিক আছে? 5টা আসলে যাতে 3 বা 4টা তোমার কমন পড়ে, 6টা আসলে যাতে তোমার 4 বা 5টা কমন পড়ে, এরকম একটা টেন্ডেন্সি থাকতে হবে। তাহলে আমার 6টা প্রশ্ন থেকে 4টা বা 5টা কমন ফেলতে গেলে খেয়াল রাখবা 4টা 6টার মধ্যে 3টা আসবে একদম সহজ সহজ, একটা আসবে বা 2টা আসবে একটু কঠিন, আর একটা বা 2টা আসবে খুবই টাফ। ঠিক আছে? তাহলে তুমি এই খুবই টাফ এই অংশটা বাদ দিয়ে দাও। কঠিনের এই একটা অংশ যেটা আছে কঠিনের একটা অংশের মধ্যে দেখা যাবে এই কঠিনের একটা বা 2টা তোমার যেগুলো আসবে সেগুলো তুমি হয়তো আমার ক্লাস থেকে পেয়ে যাবা। আর 3টা যেগুলো আছে এগুলো তুমি এইচএসসি লেভেলে যা পড়াশোনা করছো ওটা দিয়ে কভার করে ফেলতে পারবে। তার মানে তোমার খুব কঠিনটা হয়তো আনকমন পড়তে পারে, কারণ আনকমন পড়ার সম্ভাবনা কেন, এটা তোমার বিক্রিয়া, প্রত্যেকটা বিক্রিয়া তুমি মনে রাখতে হলে তোমার বাকি সবকিছু বাদ দিতে হবে, তো বিক্রিয়া মনে রাখাটা খুব কঠিন কাজ। তাহলে এখান থেকে এই জিনিসটা আমার বাদ দিতে হবে, যেটা বিক্রিয়া ধরনের বা খুবই কঠিন বিক্রিয়া আসলে সেটা। তাহলে আমার টার্গেট থাকতে হবে 5টার মধ্যে 4টা বা 3টা যাতে আমি পারি। তুমি যদি 5টার মধ্যে 3টা বা 4টা এই এই পরিমাণ পারো, তাহলে তুমি শিওর থাকো তোমার মেডিকেলে চান্স পাওয়ার জন্য এনাফ নাম্বার। কারণ কেমিস্ট্রিতে টোটাল 25 নাম্বার থাকে। তো টোটাল চ্যাপ্টার হলো 10টা, 10টার মধ্যে অর্গানিক কেমিস্ট্রি থেকে একটু প্রশ্ন বেশি আসে। তারপর হলো আহ যেটা আরেকটা অর্থনৈতিক রসায়ন থেকে একটু প্রশ্ন বেশি আসে। তারপর হলো তোমার কর্মমুখী রসায়ন থেকে বেশি প্রশ্ন আসে। 3 নাম্বার চ্যাপ্টার কেমিস্ট্রি ফার্স্ট পেপারের এই চ্যাপ্টারটা থেকে প্রশ্ন বেশি আসে। তো কিছু কিছু চ্যাপ্টার যেগুলো হলো বেশি প্রশ্ন আসে, সেগুলোতে হলো তোমার মনোযোগ বেশি দিতে হবে, এবং বাকি চ্যাপ্টার গুলো তুমি পড়ে পারবা। অর্গানিক কেমিস্ট্রিতে যেহেতু বই পড়ে সম্ভব না, সেহেতু একটু গাইডলাইন ফলো করার চেষ্টা করবা। গাইডলাইন কেমন, যেমন ধরো আমি একটা টপিকস পড়াইছি, তুমি বই থেকে সেই টপিকসটা পড়ে নিবা, অথবা আমি মুখে বলবো এই টপিকসটা বই থেকে পড়ে নিবা। যেটা তোমার আমি বলবো যে কি একটু পড়ে নিও, ওটা একটু পড়ে নিবা। এর চেয়ে বেশি আমার মনে হয় না টানাটানি করার দরকার আছে। কারণ টানাটানি করতে গেলে ওই যে বললাম তুমি 3টাও পারবা না, যে 3টা তোমার পারার কথা সেটাও পারবা না। ঠিক আছে? মিনিমাম আমার 5এর মধ্যে যাতে 3 থাকে। ঠিক আছে? আমার কেমিস্ট্রিতে যদি 25 নাম্বারের পরীক্ষা থাকে, কেমিস্ট্রিতে 25 থাকবে মেডিকেল এডমিশনে, 25-এর মধ্যে আমার 18 থাকলে 100% চান্স, ভালো মেডিকেলে চান্স শিওর। তাহলে কেমিস্ট্রিতে আমার টার্গেট কত? 25-এ 18। 25-এ 18 মানে আমার হলো ওই 18টার প্রশ্ন যদি আমি আনসার করে আসতে পারি ভালো করে, তাহলে এনাফ। খেয়াল রাখবা, আমি সবসময় বলি বায়োলজিতে সবসময় 26 থেকে 27টা প্রশ্ন তুমি পারবা, কেমিস্ট্রিতে ফিজিক্সে তুমি 18 থেকে 19টা প্রশ্ন পারবা 20-এর মধ্যে। কারণ বই পড়তেছো আর এমসিকিউ সলভ করলে 18 থেকে 19টা পারা যায়। ফিজিক্স খুবই ইজি আসে। তারপর কেমিস্ট্রিতে তুমি 18টার মতো পারবা যদি ভালো করে যারা পড়তেছো তারা। ঠিক আছে? তো 18-18 36, 36 আর 26 কত হয়? 36-26 কত? প্রায় 62। হ্যাঁ, আর জিকে ইংলিশ মিলে যদি তুমি 15 তুলতে পারো, তার মানে তোমার 77 মানে তুমি হায়ার মেডিকেল গুলার প্রথম 4টা মেডিকেলের একটা মেডিকেলে বা ডিএমসি তে চান্স পাওয়া খুব ইজি। তাহলে তোমার খুব বেশি পাইতে হচ্ছে না। কেমিস্ট্রিতে তোমার 7টা তুমি বাদ দিতে পারবা, জুলজিতে তুমি 4টা না পারলেও পারবা, ফিজিক্সে তুমি 2টা না পারলেও পারবা, ইংলিশ জিকে মিলে 25-এর নাম্বারের মধ্যে তুমি জিকের মধ্যেই 8-9 তুলতে পারবা। যাদেরকে আমি পড়া দিচ্ছি শিখছো তারা 8-9 ইজিলি তুলতে পারবা। তাহলে বাকি 7 হলো ইংলিশ থেকে তুলতে হবে। 7 ইংলিশ থেকে তুলতেই পারবা, বিসিএস পড়ছো, যা পড়ছো পড়াইছি এগুলো যদি পড়ো তাহলে 7 কমন পাবো, তো 15 তুলতে তো কোনো ব্যাপারই না। তাহলে অতিরিক্ত কিছু দরকার নাই, আমি যেভাবে বলতেছি সেভাবে পড়বা। অনেকে অর্গানিক কেমিস্ট্রি পড়তে গিয়ে বাকি সবকিছু ভুলে যায়। তো যারা হলো একদমই পড়ো নাই তাদেরকে আমি যা যা লিখে দিব একদম স্পেসিফিক কতটুকুই পড়বা। আর যারা আগে পড়ছো তারা এগুলার সাথে আগের গুলা সহ একটু মিলাই মিলাই নিজের একটু বর্ধিত অংশ করে পড়বা। ঠিক আছে? কথা বুঝা গেছে আমার? যাই হোক, অনেক কথা বলছি, আমরা তাহলে চ্যাপ্টারটা শুরু করি। চ্যাপ্টারটার নাম হলো অর্গানিক কেমিস্ট্রি। চেষ্টা করব যতটুকু পরিমাণে কম দেওয়া যায়, ঠিক আছে, যাতে তোমরা বেশি মনে রাখতে পারো এবং কমন বেশি পড়ে। তো অর্গানিক কেমিস্ট্রিতে ফার্স্টে দেখো, এখানে মতবাদ নিয়ে কথা আসে যে কে প্রাণশক্তি মতবাদ দিছে। প্রাণশক্তি মতবাদ
কে দিছে এবং জৈব রাসায়নের জনক কে, এই দুইটা প্রশ্ন প্রায় সময় আসে। প্রাণশক্তি মতবাদের প্রবক্তা কে আর জৈব রসায়নের জনক কে, এই দুইটা প্রশ্ন খেয়াল রাখবা। ঠিক আছে, খুব বেশি কিছু না, এই এটা করছে ও ওটা করছে, ওর জন্মের আগে এই করছে, এগুলা না, অল্প করে। হ্যাঁ, জৈব রসায়নের জনক কে, প্রাণশক্তি মতবাদ কে দিছেন? প্রাণশক্তি মতবাদ দিছেন বার্জেলিয়াস, নোট করার সময় নোট করবে। আর জৈব রসায়নের জনক হলো ফ্রেডরিক উলার। ঠিক আছে, এই উলার কি করছে, পরীক্ষাগারে কোন যৌগ থেকে কোন যৌগ তৈরি করতে গিয়ে তোমার এটা করছে, পরীক্ষাগারে সে অ্যামোনিয়াম সায়ানাইডকে উত্তপ্ত করতে গিয়ে বেশি তাপ দিয়ে দেয়। এই অ্যামোনিয়াম সায়ানাইড পুনর্বিন্যাস হয়ে তোমার ইউরিয়া তৈরি করে, ইউরিয়া উৎপন্ন করে। তাহলে অ্যামোনিয়াম সায়ানাইড এই যে ইউরিয়া তৈরি হয়, অ্যামোনিয়াম সায়ানাইড থেকে ইউরিয়া তৈরি হয়, এটা কোন ধরনের বিক্রিয়ার কারণে? সেই বিক্রিয়াটা মনে রাখবা পুনর্বিন্যাস বিক্রিয়া, এবং অতিরিক্ত হিটের কারণে এটা হয়েছিল। তাহলে কোন বিক্রিয়ার কারণে প্রথম জৈব যৌগ উৎপন্ন হয়? পুনর্বিন্যাস বিক্রিয়ার কারণে। এই জৈব যৌগের পরিমাণ কিন্তু অনেক বেশি, এই অনেক বেশি হওয়ার কারণ আছে অনেকগুলাই, কেটিনেশন, সমানতা, পলিমারকরণ, এগুলো আমি পরে বলতেছি। তো যৌগের মধ্যে জৈব যৌগ এবং অজৈব যৌগ, দুই ধরনের যৌগ পাওয়া যায়। তা আমাদের প্রথমে জানতে হবে জৈব যৌগ এবং অজৈব যৌগের মধ্যে মূল পার্থক্য কি কি। পার্থক্য অনেকগুলাই দেওয়া আছে। জৈব যৌগ মানে হলো কার্বনের যৌগ, সাথে হলো তোমার হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, ফসফরাস, এগুলা থাকে। তাহলে জৈব যৌগে কি কি থাকে? কার্বনের সাথে হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, ফসফরাস, তারপর হলো হ্যালোজেন, এগুলা থাকে। অজৈব যৌগ হলো কি, যে কোনো দুই বা ততোধিক মৌলের সমন্বয়ে গঠিত যৌগ হলো অজৈব যৌগ। জৈব যৌগে সবসময় সমযোজী বন্ড থাকে। অজৈব যৌগ মানে এটা আয়নিক হতে পারে, সমযোজী হতে পারে, যেটা হতে পারে, সন্নিবেশ সমযোজী বন্ধন থাকতে পারে। ঠিক আছে, জৈব যৌগগুলা সবসময় গলনাঙ্ক স্ফুটনাঙ্ক নিম্ন হবে। আমরা শুধু জৈব যৌগের গুলা লিখতেছি, তাহলে বুঝে যাব বাকিটা হলো উল্টাটা হলো অজৈব। নিম্ন গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বিশিষ্ট হয়। যেমন বেঞ্জয়িক অ্যাসিড, বেঞ্জয়িক অ্যাসিডের গলনাঙ্ক কত? বেঞ্জয়িক অ্যাসিড গলনাঙ্ক হলো 121 ডিগ্রি সেন্টিগ্রেড, 121 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, এরপর আসি আমরা মিথানল। মিথানলের স্ফুটনাঙ্ক কত? মিথানলের স্ফুটনাঙ্ক হলো 65 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এই যে অল্প তাপ, ঠিক আছে, এবার দেখো একটা অজৈব যৌগের মধ্যে যাও তো, যেমন সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক কত? 801 ডিগ্রি সেন্টিগ্রেড, অনেক বেশি, তাই না? মেল্টিং পয়েন্ট। তারপর দেখো বয়লিং পয়েন্টে যাও, বয়লিং পয়েন্ট দেখবা এটার 1465 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে অনেক বেশি। তার মানে অজৈব যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক গুলা অনেক বেশি। বইয়ে দেওয়া আছে 700 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে থাকবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখো জৈব যৌগেও দহনের পরে অবশেষ থাকে না। অর্থাৎ ধরো মিথেনকে যদি আমরা পুরাই দহন করি অক্সিজেন দিয়ে, তাহলে সমস্ত মিথেন গ্যাস হয়ে উড়ে যাবে, অর্থাৎ দহনের পরে কোনো অবশেষ থাকবে না। ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড এবং স্টিম হয়ে কি হয়ে যাবে? উড়ে যাবে। অর্থাৎ দহনের পরে, দহন মানে অক্সিজেন দিয়ে পুরানো, দহনের পরে কোনো অবশেষ থাকে না। তারপর দেখো 1465 ডিগ্রি সোডিয়াম ক্লোরাইডের বয়লিং পয়েন্ট। আচ্ছা, এরপরে আসি আমরা এই যে তোমার বিক্রিয়ার গতি, জৈব যৌগগুলার বিক্রিয়ার গতি কেমন? জৈব যৌগগুলার বিক্রিয়ার গতি হলো মন্থর প্রকৃতির এবং জটিল প্রকৃতির। তাহলে বিক্রিয়ার গতিটা খেয়াল রাখো। জৈব যৌগের বিক্রিয়ার গতিটা হলো জটিল প্রকৃতির এবং স্লো মানে কি? মন্থর। তাহলে অজৈব যৌগগুলার বিক্রিয়ার গতি কেমন হবে? অজৈব যৌগের বিক্রিয়ার গতিগুলো হবে অবশ্যই দ্রুত হবে। এটা যেহেতু মন্থর, এটা হবে কি? দ্রুত। এখানে ছিল এটা জটিল প্রকৃতির, আর এখানে মনে রাখবা অনেকে সরল প্রকৃতির মনে রাখে, সরল বা আয়নিক প্রকৃতির, এভাবে মনে রাখবা। ঠিক আছে, জৈব যৌগের সংখ্যা হলো 80 লক্ষের উপরে, কোনো জায়গায় 90 লক্ষের উপরে লেখা আছে। আর অজৈব যৌগের সংখ্যা মাত্র 1 লক্ষ বা তার কম, 90,000-এর মতো। ঠিক আছে, জৈব যৌগগুলোর মধ্যে আরো অনেক বৈশিষ্ট্য আছে, তোমরা এগুলা এমনি শিখবা। জৈব যৌগ সবসময় মনে রাখবা পানিতে, বিশেষ করে পানি বলতে কি বোঝানো হচ্ছে? পোলার দ্রাবক। পোলার দ্রাবক অদ্রবণীয়, কিন্তু জৈব দ্রাবক যেগুলো হলো অপোলার, যেমন ইথার, বেনজিন, এগুলো তো হলো দ্রবণীয়।
তো দ্রাব্যতার ক্রমটা মাঝে মাঝে চেঞ্জ হয়, এই জন্য এই বৈশিষ্ট্যটা আর যে বৈশিষ্ট্যগুলো বাকি রাখছি সেগুলো আমরা পরে গিয়ে দেখব। আচ্ছা, এখন আসি আমরা জৈব যৌগের ক্ষেত্রে সংখ্যাধিক্যের প্রশ্নটা প্রথমে চলে আসি, যে জৈব যৌগের সংখ্যাটা অনেক বেশি, প্রায় 80 লক্ষের উপরে হচ্ছে, আরো জৈব যৌগের সংখ্যা 1 লক্ষের কম, 90,000-এর মতো। তাহলে জৈব যৌগের এরকম সংখ্যাধিক্যের কারণ কি? জৈব যৌগের সংখ্যাধিক্যের কারণ যদি আমরা বলতে যাই তাহলে খেয়াল রাখবো, কারণ হলো তিনটা কারণ খেয়াল রাখবো। একটা হলো কেটেনেশন, একটা হলো সমানতা, আর একটা হলো পলিমারকরণ। তাহলে কি কি? কেটিনেশন, সমানতা, পলিমারকরণ। এই তিনটা কারণে তাহলে কি হয়? জৈব যৌগের সংখ্যাধিক্য দেখা যায়। প্রথমে আসি কেটেনেশন কি। কার্বন কার্বন একক বন্ধন যুক্ত হতে পারে, কার্বন কার্বন দ্বিবন্ধন যুক্ত হতে পারে, কার্বন কার্বন ত্রিবন্ধন যুক্ত হতে পারে। তাহলে এই যে কার্বনের একক বন্ধন ছাড়াও আরো বেশি বন্ধনে আবদ্ধ হওয়ার যে ক্ষমতাটা, এটা হলো তার কেটেনেশন। সমানতা, সমানতা কি? একই যৌগের আণবিক সংকেত একই, কিন্তু গাঠনিক সংকেতের ভিন্নতার কারণে যদি ভৌত ধর্ম এবং রাসায়নিক ধর্মে পরিবর্তন আসে, তখন সেটাকে আমরা কি বলি? সমানতা বলি। আর পলিমারকরণ কি? পলিমারকরণ হলো তোমার অনেকগুলো একই জাতীয় অণু মিলে বড় একটা অণু তৈরি হলে তখন সেটাকে বলা হয় পলিমার। তাহলে এই তিনটা বৈশিষ্ট্যের কারণে জৈব যৌগের সংখ্যাধিক্য দেখা যায়। এখন দেখো, এই তিনটা ধর্ম ক্যাটেনেশন, সমানতা এবং পলিমারকরণের পিছনে মূল কারণ কি? এই মূল কারণ হলো, এই তিনটার মূল কারণ হলো, এই তিনটার আবার মূল কারণ হলো কার্বনের তড়িৎ ঋণাত্মকতা। কার্বনের তড়িৎ ঋণাত্মকতা হলো কত? পরীক্ষায় খুবই বেশি আসার সম্ভাবনা থাকে। কার্বনের তড়িৎ ঋণাত্মকতা কত? এটা আমি শিখাইছি, কেমনে মনে রাখবা, কারো কারো মনে থাকতে পারে। কার্বনের তড়িৎ ঋণাত্মকতা 2.5 এবং কার্বন কার্বন যে বন্ড, কার্বন কার্বন বন্ডের শক্তি কত? কার্বন কার্বন বন্ডের শক্তি হলো 347 কিলোজুল পার মোল। ঠিক আছে, এই দুইটা কথা খেয়াল রাখবা। এই দুইটার কারণে এই ক্যাটেনেশন দেখা যায়, সমানতা দেখা যায় এবং পলিমারকরও দেখা যায়। আচ্ছা, পরেরটায় আসি আমরা। এখন আসি আমরা এই ক্যাটেনেশনের পরে আমাদের যেই জিনিসটা দরকার হয় সেটা হলো জৈব যৌগের হলো তোমার সংখ্যাধিক্যের অন্যতম কারণ হলো সমানতা। সমানতার ডেফিনেশন যখন আমরা পড়ি তখন আমরা একটু ভুল করে ফেলি, যে বলি কি একই আণবিক সংকেত কিন্তু ভিন্ন ভিন্ন গাঠনিক সংকেত। একই আণবিক সংকেত কিন্তু ভিন্ন ভিন্ন গাঠনিক সংকেত। সমানতার ক্ষেত্রে আসলে একই আণবিক সংকেত, শুধু যে গাঠনিক সংকেতই ভিন্নতা হবে তা না, তার ত্রিমাত্রিক অবস্থানের ভিন্নতার কারণেও সমানতা দেখা যায়। তাহলে সমানতার কারণ কয়টা হতে পারে? দুইটা কারণ হতে পারে। একটা হলো তার গাঠনিক গাঠনিক অবস্থা, গাঠনিক পরিবর্তন, আর একটা হলো তার ত্রিমাত্রিক অবস্থানের পরিবর্তন। তো ত্রিমাত্রিক অবস্থান এবং গাঠনিক অবস্থানের গাঠনিক অবস্থার কারণে যদি একই যৌগের আণবিক সংকেত একই কিন্তু ভিন্ন ভিন্ন গাঠনিক সমানতা এবং ত্রিমাত্রিক সমানতা পাওয়া যায়, এর কারণে হলো কি হচ্ছে? জৈব যৌগের সংখ্যাধিক্য দেখা যাচ্ছে। তাহলে দুইটা কারণ গেল গা। 3 নাম্বার কারণ বলছি পলিমারকরণ। পলিমারকরণটা আসলে নির্ভর করে চাপ, তাপ এবং প্রভাবকের উপরে। এই তিনটা জিনিসের উপর পলিমারকরণটা নির্ভর করে। কেটিনেশনের একটা ফলাফল, কেটিনেশনের একটা বিখ্যাত ফলাফল হলো পোলারিস। পোলারিস নাম নিশ্চয়ই শুনছো। এই পোলারিস যেটা, এটা হলো কার্বনের একটি বিশেষ রূপভেদ। এই পোলারিসটা, এটা পোলারিস গুলা 30 থেকে শুরু করে 70 কার্বন বিশিষ্ট হয়ে থাকে। পোলারিস গুলা কার্বনের সংখ্যা কত থাকে? 30 থেকে শুরু করে 70 পর্যন্ত হয়ে থাকে। এর মধ্যে কার্বন 60 ওয়ালা যে যৌগটা সেটাকে বলা হয় বুকমিনিস্টার ফুলারিন। বুকমিনিস্টার ফুলারিনের আরেক নাম হলো বাকিবল। বুকমিনিস্টার ফুলারিনের আরেক নাম হলো বাকিবল। এখন দেখো বাকিবল, এখন দেখো এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে যে বাকিবল, এই যে বাকিবল যেটা আছে এটার আণবিক ভর কত? আণবিক ভর একদম সহজ, কার্বনের পারমাণবিক ভর কত? 12। এখানে কয়টা কার্বন আছে? 60টা। তাহলে 60 ইন্টু 12 মানে 6 12 72, 720। তাহলে এটার আণবিক ভর হলো কত? 720। পোলারিসের আরেকটা প্রশ্ন খেয়াল রাখবা, পোলারিস কি ধরনের সংকরণে সংকরিত? পোলারিস হলো sp2 সংকরিত। পোলারিস হলো কি ধরনের সংকরণ? পোলারিস হলো sp2 সংকরণ অবস্থান করে। ঠিক আছে, পোলারিসে কি ধরনের সংকরণ থাকে? sp2 সংকরণ থাকে, মনে থাকবে। ওকে, পরেরটাতে যাই আমরা। সমানতা যেখানে ছিলাম, সমানতা থেকে আসি। তাহলে প্রশ্ন হতে পারে না সমানতা 2 নাম্বার, এবার আসি সমানতা।
সমানতার ক্ষেত্রে খেয়াল রাখবা দুই প্রকারের সমানতা হতে পারে, যেমন গাঠনিক অবস্থানের কারণে এক ধরনের সমানতা হতে পারে, ঠিক আছে, ত্রিমাত্রিক অবস্থানের কারণে এক ধরনের সমানু হতে পারে। তাহলে সমানতাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, সেটা হলো গাঠনিক সমানতা এবং ত্রিমাত্রিক সমানতা। এই গাঠনিক সমানতা বা ত্রিমাত্রিক সমানতা, দেখো এই ত্রিমাত্রিক সমানতার আরেকটা নাম আছে স্টেরিও সমানতা। গাঠনিক সমানতা আবার দেখো কয় প্রকার, গাঠনিক সমানতা আবার 5 প্রকার। গাঠনিক সমানতাগুলা 5 প্রকার, ত্রিমাত্রিক সমানতা 2 প্রকার। এই ত্রিমাত্রিক সমানতাকে অনেকে হলো আলোক সমানতার সাথে প্যাচ লাগিয়ে ফেলে। ত্রিমাত্রিক সমানতা যেটা আছে বা স্টেরিও সমানতা যেটা আছে, এটা হলো 2 প্রকার। এটা কি কি, একটা হলো সিস ট্রান্স সমানতা, আরেকটা হলো তোমার আলোক সমানতা। তাহলে ত্রিমাত্রিক সমানতার ক্লাসিফিকেশন এরা, অনেকেই এরার ওটার এটা কি মনে করে, সিস ট্রান্স সমানতা এবং আরেকটা কি আলোক সমানতা। আমরা প্রত্যেকটা নিয়ে আলোচনা করব। এখন দেখো 5 প্রকারের যেটা আছে, 5 প্রকারের মধ্যে চেন, অবস্থান, কার্যকরীমূলক, মেটামারিজম আর হলো টটোমারিজম। চেন, অবস্থান, কার্যকরীমূলক, মেটামারিজম, টটোমারিজম। তো গাঠনিক সমানতা এর মধ্যে চেন, শুধু নামটা আগে জানো, চেন এবং অবস্থান থেকে পরীক্ষায় খুব একটা প্রশ্ন আসে না। পরীক্ষা হাইয়েস্ট আসতে পারে যে C4H10 এর কয়টা সমানতা সম্ভব, C4H8 এর কয়টা চেন সমানতা সম্ভব, কয়টা অবস্থান সমানতা সম্ভব, এরকম প্রশ্ন আসতে পারে। বইয়ের মধ্যে দেখবা যে 2টা 4টা লেখা আছে। এখন আসি আমরা কার্যকরীমূলক সমানতা। কার্যকরীমূলক সমানতা এটাতেও পরীক্ষা আসে না, তাহলে আসে কোত্থেকে? আসে যে 2টা থেকে, সেটা হলো মেটামারিজম এবং টটোমারিজম। প্রথমে তাহলে আমরা জেনে আসি মেটামারিজম কি। মেটামারিজমে ফার্স্টে খেয়াল করো, মেটামারিজম, মেটামারিজমে কি হয়, এটা একদমই ইজি একটা জিনিস, খেয়াল রাখবা। ধরো এই যৌগটার দিকে খেয়াল করো, CH3CH2O, এটা ইথারমূলক, ওটা হলো ইথারমূলক, ওটা হলো ইথারমূলক। তাহলে এগুলাকে বলা হয় কার্যকরী মূলক। কার্যকরী মূলক কি সেটা আমি এর পরে বলতেছি। দেখো এখানে, এবার দেখো ডান পাশে দেখো CH3CH2CH3, এখানে খেয়াল করো, এটার কার্যকরী মূলকের দুই পাশে কয়টা করে কার্বন আছে? 2টা করে কার্বন আছে। কিন্তু এবার যদি এদিকে খেয়াল করি আমরা, যৌগটা কিন্তু আছে সেমই। এবার দেখো তো কার্যকরী মূলকের দুই পাশে কার্বন সংখ্যা কি সমান আছে? বাকি সব কিন্তু সেম আছে। কার্যকরী মূলকের দুই পাশে কার্বন সংখ্যা এবার কি ভিন্ন হয়ে গেল। যদি এরকম জৈব যৌগের কার্যকরী মূলকের দুই পাশে কার্বন সংখ্যার ভিন্নতার কারণে কোনো সমানতা দেখা যায়, সেটাকে বলা হয় মেটামারিজম। মেটামারিজম বুঝাইতে পারছি কি? তাহলে মেটামারিজম হতে হলে সেই সব কার্যকরী মূলক লাগবে যেই সব কার্যকরী মূলকের মিনিমাম কয়টা হাত থাকবে? 2টা হাত থাকবে। কারণ 2 হাত না থাকলে আমরা দুই পাশের কার্বন হিসাব করব কিভাবে? তাহলে জৈব যৌগ সেগুলাতেই মেটামারিজম ঘটে যাদের হলো কয়টা হাত থাকে? 2টা হাত থাকে। যেমন ইথার, এটাতে ইথারে যেমন 2টা হাত আছে, ইথারে হলো কি হবে তোমার? মেটামারিজম হবে। এরপরে আসি আমরা কিটোন। কিটোন হলো বা সেকেন্ডারি এমিন, সেকেন্ডারি এমিনটাও বলি, কিটোনও বলি। দেখো কিটোনের সংকেত কি? সি ডাবল বন্ড ও দুই পাশে 2টা হাত আছে। তাহলে কিটোনে কি সম্ভব মেটামারিজম? কিটোনে সম্ভব। সেকেন্ডারি এমিন, সেকেন্ডারি এমিনে খেয়াল করো, সেকেন্ডারি এমিনে খেয়াল করো, এটা হলো সেকেন্ডারি এমিন। তাহলে সেকেন্ডারি এমিনের এটা হলো কি? কার্যকরী মূলক। তাহলে সেকেন্ডারি এমিনের কয়টা হাত খালি আছে দেখো তো? 2টা হাত খালি আছে। তাহলে এগুলাতে মেটামারিজম, এটা এই কার্যকরী মূলক গুলাতে যেহেতু 2টা করে হাত খালি থাকে, তাহলে এগুলাতে কি ঘটবে? এগুলাতে হলো তোমার মেটামারিজম ঘটবে। এগুলাতে কি ঘটবে? মেটামারিজম ঘটবে। ঠিক আছে? তাহলে কার্যকরী মূলকের কথাবার্তা খেয়াল রাখবে, কার্যকরী মূলক মনে রাখতে হবে, লিখে রাখো বই থেকে। যখনই যেই টপিকসটা পড়বো সেটার কার্যকরী মূলক আগে ভালো করে শিখবো, কথাটা লিখে রাখো। কার্যকরীমূলক তোমরা এমনি জানতে পারবা ধীরে ধীরে, আমি আলাদা করে মুখস্থ করাই না, কারণ আসলে চাও যেহেতু টপিকস পড়াবো, প্রত্যেক টপিকসের সাথে অটোমেটিক্যালি কার্যকরীমূলকটা চলে আসবে। অ্যালকোহল পড়ানোর সময় OH মূলক আসবে, অ্যালডিহাইড মূলকের সময় CHO আসবে, এগুলো তো আমার মনে হয় না আলাদা করে বলার দরকার আছে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এখন আসি টটোমারিজম। টটোমারিজম যেটা, টটোমারিজমের অনেকগুলা নাম আছে। টটোমারিজমের কি কি নাম আছে দেখো, স্বতঃস্ফূর্ত সমানতা, গতিশীল কার্যকরীমূলক সমানতা।
অনেকগুলা নাম দেখা যাচ্ছে। টটোমারিজমটা কি? ধরো একটা যৌগ, এটা এটা হলো কিটোন। এই কিটোন যদি এই কিটোন যৌগ যদি ইনল যৌগে পরিণত হয়, কি বললাম? কিটোন যৌগ যদি ইনল যৌগে পরিণত হয়, কোনো তাপ, চাপ, তাপমাত্রা, প্রভাবক কিছু ছাড়াই যদি হয়ে যায়, তখন সেটাকে বলা হয় কিটো ইনল সমানতা বা টটোমারিজম বা স্বতঃস্ফূর্ত বা গতিশীল কার্যকরীমূলক সমানতা। প্রশ্ন আসতে পারে ইনল মানে কি? ইনল শব্দটাকে যদি আমরা ভাঙি, ইন যোগ অল, ইন যোগ অল, ইন শব্দটা আসছে অ্যালকিন থেকে। অ্যালকিন যৌগগুলাতে সবসময় কি থাকে? ডাবল বন্ড থাকে। অল আসছে অ্যালকোহল থেকে। অল মানে কি? অ্যালকোহলের কার্যকরীমূলক কি? হাইড্রক্সিল মূলক। অ্যালকিনের কার্যকরীমূলক কি? অ্যালকিন, ডাবল বন্ড। তাহলে আমরা যে যৌগটা এখন পাবো সেটাতে কার্বন কার্বন একটা ডাবল বন্ড থাকতে হবে, কার্বন কার্বন একটা ডাবল বন্ড থাকতে হবে, এবং একটা হলো হাইড্রক্সিল মূলক থাকতে হবে। তাহলে আমরা লিখে ফেলি, কার্বন কার্বন একটা ডাবল বন্ড দিয়ে দিই, একটা হাইড্রক্সিল মূলক দিয়ে দিই। তাহলে কি হচ্ছে? এরকম করতে গিয়ে দেখা যাচ্ছে আমার এটারে কার্বন কার্বন ডাবল বন্ড, এই যৌগটারে আমরা কার্বন কার্বন ডাবল বন্ড করতে গেলে এখান থেকে হাইড্রোজেন 2টা করে দিতে হবে। কারণ কার্বনের 4 হাত, দেখো তো এই কার্বনের 4 হাত হয়ে গেল না? বাম পাশের এই কার্বনটার 4 হাত হয়ে গেল না? 4 হাত হয়ে গেছে কিন্তু। এবার আসি আমরা, তাহলে আমাদের হাতে একটা হাইড্রোজেন আছে। এবার পরেরটার দিকে খেয়াল করো, পরে অক্সিজেন ঠিকই আছে, কার্বনের সাথে অক্সিজেন ঠিকই আছে। এখন এই হাইড্রোজেনটা কোথায় চলে গেছে? ওই জায়গায় দিয়ে দিলাম। তার মানে আমাদের যেটা হাতে ছিল সেটা শেষ। এখন আমরা কি দিব? তাহলে বাকি যে অংশটা ছিল CH3, দেখো তো বামে যা আছে ডান পাশেও তা আছে, শুধুমাত্র এখন কি চলে আসলো? অ্যালকোহল মূলক চলে আসলো এবং ডাবল বন্ড চলে আসলো। তাহলে ইন অল যৌগ চলে আসলো। তাহলে ইন অল সমানতা, এটাকে বলা হয় কিটো ইনল সমানতা। তাহলে কিটো ইনল সমানতা স্বতঃস্ফূর্তভাবে ঘটে, বাইরের কোনো প্রভাবক, তাপ, চাপ এগুলা বাদ দিয়ে। মনে থাকবে? তাহলে আমাদের গেল এটা টটোমারিজম, তাহলে কিটোন যৌগে টটোমারিজম ঘটে, এটা মনে রাখবা। এখন আসি আমরা ত্রিমাত্রিক সমানতা বা স্টেরিও সমানতা। ত্রিমাত্রিক সমানতা বা স্টেরিও সমানতা যেটা, সেটা দেখো, ত্রিমাত্রিক সমানতা বা স্টেরিও সমানতা এটা কয় প্রকার? 2 প্রকার। একটা হলো সিস ট্রান্স, একটা হলো তোমার আলোক সমানতা। সিস ট্রান্সের আরেকটা নাম আছে, সিস ট্রান্সের আরেক নাম কি? জ্যামিতিক সমানতা। ত্রিমাত্রিক আর জ্যামিতিক শব্দটা কাছাকাছি হতে পারে, কিন্তু এটা কিন্তু ত্রিমাত্রিকের ক্লাসিফিকেশন। একটা হলো আলোক সমানতা। জ্যামিতিক সমানতা, প্রথম কথা হলো জ্যামিতিক সমানতা কারা দেখাবে? জ্যামিতিক সমানতা দেখানোর আগে প্রথম কথা হলো জ্যামিতিক সমানতা দেখানোর জন্য ডাবল বন্ডওয়ালা যৌগ দরকার। তো ডাবল বন্ডওয়ালা যৌগ কি আছে? কার্বন কার্বন ডাবল বন্ড কারা দেখায়? কার্বন কার্বন ডাবল বন্ড কাদের আছে? অ্যালকিনের আছে। কার্বন কার্বন ডাবল বন্ড কাদের আছে? অ্যালকিনের আছে। এই অ্যালকিন গুলা যদি প্রতিস্থাপিত অ্যালকিন হয়, তখন তারা গিয়ে দেখাবে কি? জ্যামিতিক সমানতা। এখন কথা হলো প্রতিস্থাপিত অ্যালকিন বলতে কি বোঝায়? প্রতিস্থাপিত অ্যালকিন আমরা যদি একটা ছবি এঁকে দেখাই, দেখো ধরো এটা হলো অ্যালকিন, এই হাতগুলা হলো তার ABCD, এরকম কিছু জিনিস আছে। যদি ডি বি এর জায়গায়, বি এর জায়গায়, এ সি এর জায়গায় এরকম যদি অবস্থান পরিবর্তন করতে পারে, তখন সেগুলোকে বলা হয় প্রতিস্থাপিত অ্যালকিন। তাহলে এই প্রতিস্থাপিত অ্যালকিন নিতে হবে। প্রথম শর্ত কি? তাহলে জ্যামিতিক সমানতার প্রথম শর্ত হলো প্রতিস্থাপিত অ্যালকিন নিতে হবে। কি ধরনের অ্যালকিন নিব? প্রতিস্থাপিত অ্যালকিন নিব। প্রতিস্থাপিত অ্যালকিন, তাহলে তার মানে কি? এই যৌগগুলা কিভাবে তোমার অ্যালকিনের হাইড্রোজেনকে অপসারণ করে এখানে ABCD বিভিন্ন মূলক এসে যুক্ত হয়, তখন আমরা তাদেরকে কি বলতেছি? প্রতিস্থাপিত অ্যালকিন বলতেছি। তাহলে প্রতিস্থাপিত অ্যালকিন লাগবে, সরাসরি অ্যালকিন না, প্রতিস্থাপিত অ্যালকিন লাগবে। এবং 2 নম্বর কথা হলো চাক্রিক যৌগ হইতে হবে, চাক্রিক যৌগ হইতে হবে। এখন আসি আমরা তাহলে এই জ্যামিতিক সমানতা যে সিস ট্রান্স বলতে কি বোঝানো হচ্ছে? সিস ট্রান্স বলতে আমরা জানি মূলক বা পরমাণুগুলো যদি কার্বনের একই দিকে থাকে তখন সেটাকে বলা হয় সিস সমাণু, যদি বিপরীত দিকে থাকে তখন সেটাকে বলা হয় ট্রান্স সমাণু। তা আমরা সিস সমাণু আর ট্রান্স সমাণু সবাই চিনি, তারপরে আমি একটু উদাহরণ দিয়ে দিই। ধরো এটা একটা যৌগ লিখি, যৌগ লিখতেছি, এখানে 4টা হাত দিছি। এবার খেয়াল করো,
কার্বনের একই দিকে দেখো, এই মূলক দুইটা কিন্তু একই দিকে, এবার এটা একই দিকে মূলক, তখন এটারে আমরা কি বলবো, একই দিকে যদি মূলক থাকে তখন সেটাকে বলা হয় সিস সমাণু। আর ট্রান্স সমাণু কি হবে, ট্রান্স সমাণুটা কি দেখো, এই হাইড্রোজেনটা যদি এখানে চলে যায়, CH3টা এখানে, অর্থাৎ দুই পাশে দুই উল্টা দিকে চলে গেল, তখন এটাকে বলা হয় ট্রান্স সমাণু। বিপরীত দিকে থাকলে তখন সেটাকে বলা হয় ট্রান্স সমাণু। পরীক্ষা এগুলো আসে না, পরীক্ষা উদাহরণ তো আর চাইবে না, জাস্ট দেখালাম আর কি। সিস সমাণু এবং ট্রান্স সমাণুর মধ্যে পার্থক্য আসবে। পার্থক্য কি, পার্থক্যগুলা মনে রাখতে হলে একটা ছোট্ট টেকনিক ফলো করতে হবে। ওখানে দেখবা কার গলনাঙ্ক বেশি, কার সুস্থিতি বেশি, কার দহন তাপ বেশি, এগুলো বিভিন্ন ধরনের প্রশ্ন আসে। যেমন আমি লিখে ফেলি কি কি আছে, বৈশিষ্ট্য কি কি মনে রাখতে হচ্ছে। যেমন প্রথম হলো গলনাঙ্ক, তারপর হলো তোমার সুস্থিতি, তারপর হলো তোমার অভ্যন্তরীণ শক্তি, তারপর হলো দহন তাপ, তারপর হলো ঘনত্ব। দেখো বৈশিষ্ট্য কি কি পার্থক্য আমাদের আলাদা করে শিখা লাগবে। দ্রাব্যতা, প্রতিসরাঙ্ক, অনেকগুলা বৈশিষ্ট্য লিখে দিয়েছি তাই না। তো গলনাঙ্ক, সুস্থিতি, অভ্যন্তরীণ শক্তি, দহন তাপ, ঘনত্ব, দ্রাব্যতা, প্রতিসরাঙ্ক। এখানের মধ্যে খেয়াল করো, সিস সমাণু এবং ট্রান্স সমাণুর মধ্যে যদি আমরা শিখি একটার কম একটার বেশি, একটার কম একটার বেশি, এভাবে যদি পড়তে যাই তাহলে পরীক্ষায় ভুল হওয়ার চান্স আছে। সেক্ষেত্রে তাহলে আমরা কি করব, আমরা এই একটা লাইন দিয়ে লিখি, এই দুইটা হলো সিস সমাণুর কম, আর বাকি যা বেশি আছে তা হলো সিস সমাণুর বেশি। তার মানে ট্রান্স সমাণুর এই দুইটা হবে কি বেশি, আর বাকি সবগুলাই হলো কম। সহজ হয়ে গেল না? তাহলে গলনাঙ্ক এবং সুস্থিতি শুধু এই দুইটা হলো সি সমানুর কম, বাকি সব হলো কি সি সমানুর বেশি। মনে থাকবে জিনিসটা। তাহলে সি সমানুর মধ্যে যদি আমরা উদাহরণ শিখতে যাই, যেমন সিনামিক অ্যাসিড, তারপরে হলো ম্যালোইক অ্যাসিড, এগুলার গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক মনে রাখতে হয়। যেমন ম্যালোইক অ্যাসিড এবং ফিউমারিক অ্যাসিড। ম্যালোইক অ্যাসিড এবং ফিউমারিক অ্যাসিড এই দুইটা হলো পরস্পরের সিস এবং ট্রান্স সমাণু। পরীক্ষা আসে ম্যালোইক অ্যাসিডের গলনাঙ্ক কত। ম্যালোইক অ্যাসিড যেহেতু সিস সমাণু, ম্যালোইক অ্যাসিডের গলনাঙ্ক হলো 135 ডিগ্রি সেন্টিগ্রেড। ফিউমারিক অ্যাসিড হলো একটা ট্রান্স সমাণু, যার গলনাঙ্ক বা মেল্টিং পয়েন্ট কত তোমার 287 ডিগ্রি সেন্টিগ্রেড। এখন খেয়াল করতো সিস সমাণু বলছিলাম গলনাঙ্ক এবং সুস্থিতি কম, দেখো তো গলনাঙ্ক কম কথাটা ঠিক আছে, এটা কিন্তু সিস সমাণু ম্যালোইক অ্যাসিড, হ্যাঁ, আর এটা হলো ট্রান্স সমাণু। তারপর দেখো আরো একটা অ্যাসিড লিখি, সেটা হলো সিনামিক অ্যাসিড। সিনামিক অ্যাসিডের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক। সিনামিক অ্যাসিডের গলনাঙ্ক কত, মেল্টিং পয়েন্ট 68 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে। আর ট্রান্স সিনামিক অ্যাসিড যেটা সেটার গলনাঙ্ক কত, সিস সিনামিক অ্যাসিড আর হলো ট্রান্স সিনামিক অ্যাসিড, এটার গলনাঙ্ক কত 133 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এই দুটো মনে রাখতে পারবা সিস ট্রান্স থেকে। এবার আসি এই সিস এবং ট্রান্স সমাণুর মধ্যে প্রথম কথা হলো কে অ্যানহাইড্রেট গঠন করে। মনে রাখবা সিস সমাণু সবসময় অ্যানহাইড্রেট গঠন করে, ট্রান্স সমাণু অ্যানহাইড্রেট গঠন করে না, করলে অনেক কম। তাহলে সিস সমাণুর অ্যানহাইড্রেট গঠনের ক্ষমতা বেশি। তাহলে ম্যালোইক অ্যাসিড থেকে ম্যালোইক অ্যানহাইড্রেট পাওয়া পসিবল, কিন্তু ফিউমারিক অ্যাসিড থেকে ফিউমারিক অ্যানহাইড্রেট পাওয়া যাবে না। এই ম্যালোইক অ্যাসিড থেকে ম্যালোইক অ্যানহাইড্রেট পাওয়া যায় 160 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। 160 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় হলো ম্যালোইক অ্যাসিড থেকে ম্যালোইক অ্যানহাইড্রেট পাওয়া যায়। মনে থাকবে জিনিসটা। আচ্ছা, এই চ্যাপ্টারে দেখো এখন যদি বলি ঘনত্ব কার বেশি পড়ছো, সিস সমাণু নাকি ট্রান্স সমাণুর? সিস সমাণুর এখন একটা জিনিস খেয়াল রাখবা,
শীর্ষ অণুর যদি বলি, শীর্ষ অণুর ঘনত্ব হলো বেশি। এই শীর্ষ অণুর মধ্যে একটা উদাহরণ মনে রাখবা, সিস বিউট টু ইন। সিস বিউট টু ইন, এই যে যৌগটা, এটার ঘনত্ব কত? এটার ঘনত্ব হলো 0.621। এবার দেখো ট্রান্স বিউট টু ইন, এটার ঘনত্ব কত? এটার ঘনত্ব হলো 0.604। তাহলে শীর্ষ অণুর ঘনত্ব বেশি দেখা যাচ্ছে। এখন প্রশ্ন হলো স্ফুটনাঙ্ক কার বেশি বলতো? স্ফুটনাঙ্ক কার বেশি দেখি, কে পারবা? শীর্ষ অণুর। তাহলে শীর্ষ অণুর দুইটা জিনিস বলছিলাম কম, একটা হলো গলনাঙ্ক সুস্থিতি, ওখানের মধ্যে তো কি নাই? স্ফুটনাঙ্ক নাই। তার মানে কি পড়ে? স্ফুটনাঙ্কের কি পড়ে? স্ফুটনাঙ্ক হলো কোথায় পড়ে? বেশির মধ্যে পড়ে, তাই না? তার মানে শীর্ষ অণুর স্ফুটনাঙ্ক বেশি। দেখে আসি, এই সিস বিউট টু ইন যেটা, এটা স্ফুটনাঙ্ক হলো 4 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা স্ফুটনাঙ্ক কত? 4 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা হলো বয়লিং পয়েন্ট। আর সিস বিউট টু ইন যেটা আছে, এটার স্ফুটনাঙ্ক হলো 1 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে বোঝা যাচ্ছে ট্রান্সের স্ফুটনাঙ্ক কি? কম। খেয়াল থাকবে। পানির ডাইলেকট্রিক ধ্রুবকের মান কত? দুইটা ডাইলেকট্রিক ধ্রুবকের মান লিখে রাখো। পানির ডাইলেকট্রিক ধ্রুবকের মান কত? লিখে দিছিলাম মনে হয় তোমাদেরকে, 20 বা 80 এরকম কিছু লিখে দিছিলাম। 20 বা 80 বলছিলাম, হয় 20 না থাকলে কি দিতে? 80 দিতে। কেমিস্ট্রিতে হলো 80 দেওয়া আছে। আচ্ছা, তারপরে দেখবা মিথানল। মিথানলের ডাইলেকট্রিক ধ্রুবকের মান 25 বা 30। 25 বা 30। 25 না থাকলে কত দিতে হবে? 30 দিতে হবে। ঠিক আছে, এই দুটা লিখে রাখছো। আচ্ছা, এখন আসি আমরা, এটা গেল সি সমান ও ট্রান্স সমানতা। এখন আসি আলোক সমানতা। আলোক সমানতার প্রথম কথা হলো তার শর্তগুলা কি কি। আলোক সমানতার শর্ত হলো কাইরাল কার্বন থাকবে। 1 নাম্বার শর্ত হলো কি? কাইরাল কার্বন থাকবে। তো কাইরাল কার্বন কি? কাইরাল কার্বন মানে চারটা হাতে যদি চারটা ভিন্ন ভিন্ন মৌল বা মূলক থাকে, একই ধরনের হতে পারবে না, অর্থাৎ দুইটা হতে পারবে না, এক একটা এক এক ধরনের হতে হবে। চারটা ভিন্ন ভিন্ন মৌল বা মূলক থাকলে তখন সেই সব কার্বনকে বলা হয় কাইরাল কার্বন। তাহলে 1 নাম্বার শর্ত হলো কাইরাল কার্বন থাকতে হবে। 2 নাম্বার শর্ত হলো এই সমঅণুগুলা পরস্পরের দর্পণ প্রতিবিম্ব হতে হবে। দর্পণ প্রতিবিম্ব মানে কি? এটা আয়নাতে দাঁড়ালেই বুঝতে পারবা। হাত সামনে করো, তাহলে এই দর্পণ প্রতিবিম্ব যা দেখবা ওটাই হলো দর্পণ প্রতিবিম্ব হতে হবে। তারপর হলো অসমাপতিত হবে। অসমাপতিত হবে। এই যে তিনটা শর্তের কথা বললাম, কাইরাল কার্বন, দর্পণ প্রতিবিম্ব এবং পরস্পর অসমাপতিত, এই তিনটা শর্ত যখন মেনটেন করবে তখন আমরা দুইটা যৌগকে কি বলতে পারি? পরস্পরের আলোক সমাণু বলতে পারি। আলোক সমাণু যৌগগুলা একতলীয় আলোর ক্ষেত্রে, এক সমতলীয় আলোর ক্ষেত্রে কি হয়? সক্রিয় হয়। কিরকম সক্রিয়? যেমন ডি গ্লুকোজ, অ্যাল গ্লুকোজ, এই দুইটা হলো পরস্পরের আলোক সমাণু। ডি গ্লুকোজ সমতলীয় আলোর প্রতি যে আবর্তন দেখায়, অ্যাল গ্লুকোজ তার বিপরীত আবর্তন দেখায়। দেখা যাচ্ছে ডি গ্লুকোজের আপেক্ষিক আবর্তন যদি হিসাব করা হয়, ডি গ্লুকোজের এক সমতলীয় আলোর প্রতি ডি গ্লুকোজের আপেক্ষিক আবর্তন যদি হিসাব করি আমরা, +52.3, তাহলে অ্যাল গ্লুকোজের আপেক্ষিক আবর্তন হবে -52.3। অ্যাল শব্দটা থাকলে সবসময় মাইনাস চলে আসে। তাহলে এই দুইটা কিন্তু পরস্পরের আলোক সমাণু। এখন যখন এরকম একই একই পরিমাণ অর্থাৎ সমমোলার মিশ্রণ যদি নেওয়া হয়, সমমোলার মিশ্রণ নিলে তাহলে এক সমতলীয় আলোর প্রতি টোটাল যৌগটার আবর্তন কত দাঁড়াচ্ছে? টোটাল যৌগটার আবর্তন দাঁড়াচ্ছে 0। এরকম সমমোলার মিশ্রণ যদি এক সমতলীয় আলোর প্রতি টোটাল 0 আবর্তন দেখায়, সেটাকে বলা হয় কি? রেসিমিক মিশ্রণ। রেসিমিক মিশ্রণ। তাহলে রেসিমিক মিশ্রণের আপেক্ষিক আবর্তন কত? রেসিমিক মিশ্রণের আপেক্ষিক আবর্তন হলো 0।
এই রেসিভিং মিশ্রণকে আরেকটা নামে আমরা ডাকতে পারি, সেটা হলো ডিএল মিশ্রণ। আমরা সেটাকে আরেকটা কি নামে ডাকতে পারি? ডিএল মিশ্রণ। কথা বুঝা গেছে? এরকম আরো কয়েকটা শিখতে হবে আমাদের, যেমন ডি ল্যাকটিক অ্যাসিড এবং এল ল্যাকটিক অ্যাসিড। ডি ল্যাকটিক অ্যাসিডের আপেক্ষিক আবর্তন কত? ডি ল্যাকটিক অ্যাসিডের আপেক্ষিক আবর্তন হলো +2.24। এবার আসি এল ল্যাকটিক অ্যাসিড। এল ল্যাকটিক অ্যাসিডের আপেক্ষিক আবর্তন কত? -2.24। এরভাবে আরো একটা সমমোলার মিশ্রণ পাচ্ছি। তাহলে ডিএল ল্যাকটিক অ্যাসিডের মিশ্রণটা একটা সমমোলার মিশ্রণ। বুঝা গেছে জিনিসটা? এই ডি ল্যাকটিক অ্যাসিড, এল ল্যাকটিক অ্যাসিড এগুলো কোথা থেকে পাওয়া যায়? ডি ল্যাকটিক অ্যাসিড কোথায় পাওয়া যায়? ডি ল্যাকটিক অ্যাসিড পাওয়া যায় মাংসপেশিতে। এল ল্যাকটিক অ্যাসিড কোথায় পাওয়া যায়? এল ল্যাকটিক অ্যাসিড পাওয়া যায় টক দই। ডি গ্লুকোজ কোথায় পাওয়া যায়? ডি গ্লুকোজ পাওয়া যায় জৈব বিপাকে। এল গ্লুকোজ কোথায় পাওয়া যায়? প্রস্রাবে। যাদের ডায়াবেটিস হয় তাদের এই এল গ্লুকোজ শনাক্ত করেই ডায়াবেটিস শনাক্ত করা হয়। ঠিক আছে? তারপর দেখো ডি অ্যালানিন। ডি অ্যালানিনের কথা বইয়ে উল্লেখ নাই। এল অ্যালানিন, এল অ্যালানিনটা পড়ি। এল অ্যালানিন পাওয়া যায় প্রোটিন সংশ্লেষণ করার সময়। তাহলে প্রোটিন সংশ্লেষণে সময় পাওয়া যায় এল অ্যালানিন। আলোক সমানুতা নির্ণয়। আলোক সমানুতা নির্ণয় হলো কিছু দুইটা প্রক্রিয়া আছে, যেমন একটা হলো জটিল টাইপের আলোক সমাণু যৌগ আছে, আর একটা হলো সরল টাইপের আলোক সমাণু যৌগ আছে। পরীক্ষায় তোমাদের সরল টাইপের গুলাই দিবে, জটিল টাইপের গুলা দেখবা কিছু সংকেত দিয়ে বের করার নিয়ম দেওয়া আছে, কিন্তু এটা আসলে নির্দিষ্ট প্রত্যেকটা যৌগের ক্ষেত্রে আলাদা আলাদা করে দেওয়া। তো আমরা শুধু সরল গুলা শিখবো, যেগুলা পরীক্ষায় আসবে। মেডিকেল এডমিশন টেস্টে সবসময় বলছি কি, তুমি জটিলটাতে যাওয়ার দরকার নেই, সরলটাই মনে রাখবা। সরলটা মনে রাখার একটা সহজ সিস্টেম হলো কাইরাল কার্বন নির্ণয়। কাইরাল কার্বন যদি নির্ণয় করতে পারো, সেখান থেকে তুমি কতটা আলোক সমাণু পাবা সেটা বের করতে পারবা। তাহলে কাইরাল কার্বন কিভাবে আমরা বের করব সেটা দেখব। যেমন হলো গ্লুকোজ। একজন আমাকে রিকোয়েস্ট করতেছে স্লোলি পড়ানোর জন্য। বিলিভ মি, এত স্লোলি আমি পড়াই না, এখন অনেক স্লোলি পড়াচ্ছি, এটা তুমি আলহামদুলিল্লাহ করে ফেলো। গ্লুকোজ, রাইবোজ এবং বিউটেন, এরকম হলে ওই সজল স্যারের মতো আমার 3 মাস অর্গানিক কেমিস্ট্রি পড়াইতে হবে। দেখো, গ্লুকোজ, রাইবোজ এবং বিউটেন। গ্লুকোজ, গ্লুকোজ হলো, দেখো এই গ্লুকোজ হলো কয় কার্বনের যৌগ? গ্লুকোজ কিন্তু 6 কার্বনের যৌগ। রাইবোজ কয় কার্বনের যৌগ? রাইবোজ হলো 5 কার্বনের যৌগ। বিউটেন কয় কার্বনের যৌগ? বিউটেন হলো 4 কার্বনের যৌগ। এখন আসি আমরা এই 6 কার্বনের মধ্যে আমরা কাইরাল কার্বন কিভাবে বের করব? কাইরাল কার্বন কিভাবে বের করব? কাইরাল কার্বন বের করার উপায় হচ্ছে হলো, টোটাল যত কার্বন থাকবে তার থেকে 2 মাইনাস করে দিব। তাহলে গ্লুকোজে কাইরাল কার্বন কতটা? 4টা। রাইবোজে কাইরাল কার্বন কতটা? 3টা। বিউটেনে কাইরাল কার্বন কতটা? 2টা। তাহলে কাইরাল কার্বন যদি বের করতে পারি, সেখান থেকে আমরা আলোক সমানুতা বের করতে পারবো। কিভাবে? মনে রাখবা, আলোক সমানুতা বের করার শর্ত হলো 2 টু দি পাওয়ার কাইরাল কার্বন। তাহলে হিসাব করে বলো তো, গ্লুকোজে কতটি আলোক সমাণু সম্ভব? গ্লুকোজে তাহলে 16টি আলোক সমাণু সম্ভব। গ্লুকোজে কয়টি আলোক সমাণু সম্ভব? 16টি আলোক সমাণু সম্ভব। কারণ গ্লুকোজে কাইরাল কার্বন কত? 2, উপরে হলো 4, তাহলে কত? 16। এটা আবার কোনো স্বীকৃত নিয়ম না, এটা জাস্ট তোমাদের শর্টকাটে মনে রাখার জন্য। কাউকে দেখাইলে বলবে এই তো স্যারে কি পড়াইছে, বাসায় যদি কোনো কেমিস্ট্রির বিশেষজ্ঞ থাকে আর কি। তো এটা হলো স্বীকৃত নিয়ম না, এটা হলো মনে রাখার জন্য। 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার কিউব, 2 টু দি পাওয়ার স্কয়ার। এটা হলো তোমার আলোক সমাণু, সহজে বের হয়ে যাবে। তুমি কাইরাল কার্বন পরীক্ষার হলে মনে নাই, বের করতে পারবে। গ্লুকোজ 6 কার্বনের যৌগ, এটা জানে না এমন স্টুডেন্ট মেডিকেলে পরীক্ষা দিতে যাবে না। ঠিক আছে? রাইবোজ 5 কার্বনের যৌগ, এটা সবাই জানে। বিউটেন হলো হাতের মধ্যে গুনলে চলে আসে, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন 4 কার্বন ইজিলি চলে আসে। তাহলে এই যৌগগুলোতে কোনটা থেকে কয়টা আলোক সমাণু সম্ভব এটা মনে রাখতে হবে। তাহলে গেল আমাদের সমানতা। এই সমানতা পড়তে গিয়ে আমরা কিছু প্রশ্নের সম্মুখীন হয়েছি। সেটা প্রথম কথা হলো যে কি বলে এটা, তোমার কার্যকরীমূলক। কার্যকরীমূলক কি আছে সেটা আমাদের একটু জানা লাগতে পারে, তাই না? কোনটার কার্যকরীমূলক কি বা কি ধরনের, সেটা আমাদের হয়তো একটা প্রশ্ন আসতে পারে। তো কার্যকরীমূলক আমি যদিও বলছি তোমাদেরকে চ্যাপ্টার বাই চ্যাপ্টার বা টপিকস বাই টপিকস তোমাদের পড়াই দিব,
যারা ধৈর্য ধরতে চাও না তারা হলো 172 নাম্বার পৃষ্ঠায় নতুন বইয়ে দেওয়া আছে তোমার কার্যকরী মূলকগুলো, সেটার উপরে ডুব দিবা। সেই কার্যকরী মূলকগুলোর উপরে ডুব দিলেই তোমার কার্যকরী মূলক মুখস্থ হয়ে যাবে ওখান থেকে। ঠিক আছে? আর যারা যারা আমার সাথে সাথে পড়বে তারা ওয়েট করো, ধীরে ধীরে টপিকস বাই টপিকস কার্যকরী মূলক শিখে ফেলতে পারবা। এখন আসি আমরা, ঠিক আছে, আরেকটা কাজ করা যায়, সেটা হলো তোমার হলো কার্যকরী মূলকের সাথে একটা সাধারণ সংকেত দরকার পড়ে। সাধারণ সংকেত আমরা টপিকস বাই টপিকস পড়বো। ওকে, এরপরের প্রশ্ন আসে তোমাদের যে সমগোত্রীয় শ্রেণীর বৈশিষ্ট্য লাগবে কিনা। সমগোত্রীয় শ্রেণীর বৈশিষ্ট্য লাগবে কিনা সেটা তোমাদেরকে একটু বলে দিই। সমগোত্রীয় শ্রেণী মানে কি? একই গোত্র। একই গোত্র মানে যাদের কার্যকরী মূলকে একই ধরনের আছে, বৈশিষ্ট্য কি, তাদেরকে বলা হয় সমগোত্রীয় শ্রেণী। তাহলে তো অর্ধেক বৈশিষ্ট্য শিখেই ফেললাম। একটা বৈশিষ্ট্য শুধু আলাদা করে মনে রাখতে হয়, সেটা হলো যে প্রতিটা যৌগের সাথে তার পরবর্তী যৌগের একটা মিথিলিন মূলকের পার্থক্য থাকে। একটা মিথিলিন মূলকের পার্থক্য থাকে। এটা আবার কিরকম? যেমন মিথেন, মিথেনের প্রথম যৌগ হলো, এটা হলো অ্যালকেনের প্রথম যৌগ, আর ইথেন হলো কি C2H6। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে? একটা থেকে এটা মাইনাস করি, CH4 মাইনাস করি, মাইনাস করলে কি আসতেছে? হাইড্রোজেন 6টা থেকে 4টা গেলে হাইড্রোজেন থাকে 2টা, কার্বন 2টা থেকে একটা গেলে কার্বন থেকে একটা, কার্বন আরো 2 হাত খালি আছে। এই যে প্রতিটা 2টা যৌগের মধ্যে তাহলে এই যে মিথিলিন মূলকের পার্থক্য থাকে বা CH2 মূলকের পার্থক্য থাকে, শুধু এই একটা কথাই সমগোত্রীয় শ্রেণীর বৈশিষ্ট্য থেকে পড়তে হবে। তুমি দেখো এখানে কিন্তু অনেক লাইন লিখে ভরাই ফেলছে, ঠিক আছে? অনেক লাইন লিখে ভরাই ফেলছে, যেটা হলো তোমার পড়তে গেলে প্যারা লাগতে পারে। তো এখান থেকে 2টা কথা মনে রাখলে হচ্ছে যে, একটা তো আমি বলে ফেললাম যে কার্যকরী মূলকে কি হবে, বৈশিষ্ট্য কি হবে, আর হলো মিথিলিন মূলকের পার্থক্য থাকবে। ঠিক আছে? আচ্ছা, এবার 3 নাম্বার কারণ যেটা ছিল সমানতার 3 নাম্বার কারণ ছিল হলো সমানতা বললাম এই জৈব যৌগের সংখ্যাধিক্যের 3 নাম্বার কারণ ছিল পলিমারকরণ। এই পলিমারকরণ নিয়ে ডিটেলস একদম শেষের একদম লাস্ট ক্লাস অর্থাৎ 4 নাম্বার ক্লাসে গিয়ে বলা হবে তোমাদেরকে। এটা তো আজকে প্রথম ক্লাস, ঠিক আছে? আমি পড়ানোর পরে বলে দিব কোন জায়গা থেকে বইয়ের কোন কোন জায়গাটা তোমাদের নিজের পড়তে হবে, এটা আমি একটু বলে দিব, ঠিক আছে? 4টা ক্লাস হবে, 4টা। এভরিওয়ানটা কি আমারে দেওয়া যায় না মেসেজটা? সবার ডিস্টার্ব হয়, তারপরে একটা বলবে সবাই মেসেজটা এভরিওয়ানের জায়গায়, আমার নাম খুঁজে পাওয়া যাচ্ছে না। পাস না, কালকে 2টা আমি রুটিন দিব তোমাদেরকে, রুটিন দেখবা। কালকে কোনো পরীক্ষা নাই, তোমাদের পরীক্ষা হলো 26 তারিখ। 26 তারিখ পরীক্ষা হবে তোমাদের। অর্গানিক কেমিস্ট্রি সময় দিয়ে দিয়ে পরীক্ষা নিব, যাতে তোমাদের পড়াশোনাটা কমপ্লিট হয়। আর না হয় এটা তাড়াহুড়ো করে পরীক্ষা নিয়ে কোনো লাভ নাই, সময় নিয়ে পড়বা, একবারই পড়বা ভালো করে যেটা পড়ো। আর বলতেছি বারবারই, ঠিক আছে? জিকে নাই, জিকে আমার মাথায় আছে, এটাতে আমি জিকে দিব না, এতটুকু জ্ঞান আমার আছে, চিন্তা করিস না। রুটিন দিব, রুটিন দেওয়ার আগ পর্যন্ত আর কোনো কথা শুনতে চায় না, শেষ। কি দিব কি দিব না, রুটিন দেখবা। এবার আসি আমরা, কথা একটা পাইলে আরেকটা বাড়াই। এখন আসি আমরা অ্যারোমেটিক হাইড্রোকার্বন। অ্যারোমেটিক হাইড্রোকার্বন অ্যারোমেটিক হাইড্রোকার্বন কি? অ্যারোমেটিক হাইড্রোকার্বন আমরা জানি যে অ্যারোমেটিক একটা সাইকেল থাকবে, এটাকে বলা হয় অ্যারোমেটিক হাইড্রোকার্বন সহজ কথায়। অ্যারোমেটিক যৌগগুলোর মূল উৎস কি? অ্যারোমেটিক যৌগগুলোর মূল উৎস হলো কোল এবং পেট্রোলিয়াম। তাহলে অ্যারোমেটিক যৌগের মূল উৎস কি? কোল ও পেট্রোলিয়াম। এই কোল ও পেট্রোলিয়ামের বিধ্বংসী পাতন করে আমরা কিভাবে অন্যান্য যৌগগুলো পাচ্ছি সেটা একটু দেখব। কোল বা পেট্রোলিয়ামে যখন বিধ্বংসী পাতন করা হয় তখন এখান থেকে 3টা অংশ পাওয়া যায়, অম্লীয় অংশ, ক্ষারকীয় অংশ এবং নিরপেক্ষ অংশ। 3টা অংশ পাওয়া যায়। সেই কয়লার বা কোল বা কয়লা যেটা বা পেট্রোলিয়াম, এগুলার বিধ্বংসী পাতন করলে তাহলে আমরা কি কি অংশ পাবো? 3টা অংশ পাবো, অম্লীয় অংশ, নিরপেক্ষ অংশ এবং ক্ষারীয় অংশ। তাহলে অম্লীয় অংশ, নিরপেক্ষ অংশ এবং ক্ষারীয় অংশ, এগুলা এগুলা দেখো, ধরো এই যে কোল বা পেট্রোলিয়ামকে যখন
বিধ্বংসী পাতন করা হয় তখন এই অম্লীয়, নিরপেক্ষ এবং ক্ষারীয় উপাদানগুলা এরকম লেয়ার তৈরি করে। উপরে একটা লেয়ার, এরপরে একটা লেয়ার, এরপরে একটা লেয়ার, এরপরে একটা লেয়ার, এরপর হলো এখানে। তাহলে দেখা যাচ্ছে কোল বা পেট্রোলিয়ামের বিধ্বংসী পাতন করলে তখন বা আলকাতরাজ যদি পাতন করা হয়, এগুলো থেকে আমরা কি পাই? লেয়ার লেয়ার কয়েকটা অংশ পাই। এই লেয়ার গুলার নাম দেওয়া হয়, এগুলাকে বলা হয় পাতিত অংশ। এই পাতিত অংশগুলার নাম কি? পাতিত অংশগুলার নাম হলো, উপরে সবার উপরে যেটা থাকে সেটা হলো লঘু তেল, সেটা হলো লঘু তেল, এটা হলো ভাসতে থাকে, সবার উপরে ভাসতে থাকে। এরপরে যেটা সেটা হলো মধ্যম তেল, এরপরে যেটা থাকে এটা হলো ভারী তেল। হলুদ যেটা আছে সেটা হলো কি? সবুজ তেল, যদিও নাম হলুদ দিছি কিন্তু তেলটা সবুজ। আর কালো যেটা দেখতেছো সেটা হলো পিচ। তো এখন এই যে বিভিন্ন লেয়ার দেখা যাচ্ছে, প্রশ্নটা হলো সবচেয়ে ভারী কে? সবচেয়ে ভারী হলো পিচ, আর সবচেয়ে হালকা হলো লঘু তেল। লঘু তেল উপরের দিকে ভাসা মানে এটা পানির তুলনায়ও হালকা, তাহলে পানির আপেক্ষিক গুরুত্ব হলো 1। তাহলে লঘু তেলের আপেক্ষিক গুরুত্ব 1 এর চেয়েও কম, সেটা কত? 0.97। 0. কত? 97। লঘু তেলের আপেক্ষিক গুরুত্ব কত? 0.97। মধ্যম তেল, মধ্যম তেলের আপেক্ষিক গুরুত্ব হলো 1.005। 1.005। দেখো আস্তে আস্তে একটু ভারী হচ্ছে। 1.03, এটা আরেকটু ভারী। 1.09, সবার নিচে যেটা আছে সেটার আপেক্ষিক গুরুত্ব বইও দেওয়া নাই, আমাদেরও শিখা লাগবে না, তাহলে নিচে পড়ে থাকে যেহেতু, তাহলে আমাদের আপেক্ষিক গুরুত্বগুলো মনে রাখতে হবে কোনটার কত। পরীক্ষায় লঘু তেল থেকে বেশি প্রশ্ন আসে। এবার আসি পরিমাণে। পরিমাণে সবচেয়ে বেশি থাকে হলো সবুজ তেল, পরিমাণে সবচেয়ে বেশি থাকে কোনটা? সবুজ তেল। আর সবচেয়ে কম থাকে হলো লঘু তেল। লঘু তেলের পরিমাণ হলো 5%। লঘু তেলের পরিমাণ কত? 5%। তার দ্বিগুণ হলো ভারী তেল। তাহলে লঘু তেল হলো 5% আর ভারী তেল হলো 10%। 5 আর 10-এর মাঝখানে কত আছে? 5 আর 10-এর মাঝখানে হলো 7.5। মধ্যম তেল হলো কত? ঠিক মাঝামাঝি আছে, 7.5। ভারী তেল, সবুজ তেল হলো সবচেয়ে বেশি পরিমাণে থাকে, সবুজ তেল হলো থাকে তোমার 20%। তাহলে 20, 10, 30, 37, 42, 42.5%। তাহলে বাকি যেটা থাকে সেটা হলো পিচ। পিচ হলো কত? 57.5%। এখন দেখো পরীক্ষায় আসে যে কোনটাতে কি থাকে, লঘু তেলে কি থাকে উপাদান, মধ্যম তেলে কি থাকে সেটা। তো লঘু তেলের উপাদান আমি সবার শেষে আলোচনা করব। প্রথমে আলোচনা করি মধ্যম তেলে কি কি উপাদান থাকে। মধ্যম তেলের উপাদান মনে রাখবা কি দিয়ে? কৃপন দিয়ে। হ্যাঁ, সবচেয়ে পরিমাণে হলো, পার্সেন্টেজে হলো সবচেয়ে বেশি থাকে হলো সবুজ তেল, তেলগুলোর মধ্যে। আর পিচ তো হলো নিচে 57.5%। যেটা তেলগুলোর মধ্যে সবচেয়ে বেশি থাকে হলো সবুজ তেল। কৃপন, কৃপনের মধ্যে দেখো ক্রিসল, প দিয়ে মনে রাখবা ফেনল, ন দিয়ে মনে রাখবা নেফথালিন। সর্বাধিক পাতন বললে পিচ না, সর্বাধিক পাতন এটা আসবে না, পরীক্ষায় আসবে হলো সর্বাধিক শব্দটা আসবে না, জাস্ট আসবে হলো পরিমাণ কত পার্সেন্ট, এভাবে আসবে। সর্বাধিক শব্দটা কখনো আসবে না, এটা আমি জাস্ট ওই তোমাদের তেলগুলা মনে রাখানোর জন্য, সবুজ তেলের পরিমাণ যে বেশি শুধু এটা মনে রাখানোর জন্য। সর্বাধিক পরিমাণ এভাবে আসবে না, আর যদি আসে তো তাহলে তো পিচ। যদি বলা হয় যে আলকাতরার পাতনে সবচেয়ে বেশি পরিমাণে কি পাওয়া যায় তাহলে তো পিচ। ওখানে তার তেল যদি উল্লেখ থাকে তখন সবুজ তেল। প্রশ্নগুলো খেয়াল করে আনসার করতে হবে, আর কিছু না, এভাবে আসবে না। এত প্রশ্ন থাকতে এত চিন্তা করে স্যাররা প্রশ্ন করার কোনো কারণ নেই। ক্রিসল, তাহলে মধ্যম তেলে কি উপাদান থাকে? ক্রিসল, তারপর হলো ফেনল, আর হলো নেফথালিন। কৃপন দিয়ে মনে রাখবো, ঠিক আছে? কৃপন দিয়ে মনে রাখবো। আর দেখো, আর দেখো ক্রিকন, ক্রিকন যদি মনে রাখো, কৃপন না দিয়ে যদি ক্রিকন মনে রাখো, ক্রিকনটা হলো কি? ক্রিকন হলো ভারী তেল। ক্রিকন হলো কি? ভারী তেল। তাহলে ক্রিকন মানে কি? দুইটা তো সেম, একটা হলো ক্রিসল আর একটা হলো ন্যাপথালিন। আর আরেকটা ক যেটা আছে এটা দিয়ে মনে রাখতে হবে কুইনোলিন। তাহলে এখান থেকে তোমাদের যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো প্রতিটা তেলে উপাদান কি আছে এটা মনে রাখতে হবে।
আর সবুজ তেলে থাকে অ্যান্থ্রাসিন এবং ফিনান্থ্রিন। সবুজ তেলে কি থাকে? অ্যান্থ্রাসিন এবং ফিনান্থ্রিন। বলছিলাম সবার শেষে যেটা আলোচনা করব সেটা হলো লঘু তেল। লঘু তেলে উপাদান থাকে টোটাল 7টা। ঠিক আছে, লঘু তেলে উপাদান থাকে কয়টা? 7টা। একটা হলো বিটিজেড, এটিপি, আর হলো ফেনল। প্রথমে যাই বিটিজেড। বিটিজেড হলো কি? বেনজিন, টলুইন, আরেকটা হলো জাইলিন। আমাদের এই লঘু তেল থেকে মূল উদ্দেশ্য হলো বেনজিন, টলুইন এগুলা পৃথক করা। লঘু তেল থেকে কি পৃথক করাটা আমার মূল উদ্দেশ্য? বেনজিন এবং টলুইন হলো পৃথক করাটা আমার মূল উদ্দেশ্য। এবার আসি এটিপি। এটিপিতে কি আছে? এনিলিন, এনিলিন, তারপর হলো থায়োফিন, আর হলো পিরিডিন। এটিপি, এনিলিন, থায়োফিন এবং পিরিডিন। এই তিনটা যেটা দেখতেছো, এই তিনটা হলো ক্ষারীয় উপাদান। ফেনল যেটা দেখতেছো এটা হলো অম্লীয় উপাদান। আমরা বলছিলাম 3 ধরনের উপাদান থাকে, তাহলে এগুলা কি ধরনের উপাদান? নিরপেক্ষ জাতীয় উপাদান। তাহলে আমাদের নিরপেক্ষ জাতীয় উপাদানগুলো হলো পাওয়ার ইচ্ছা আছে আমাদের। তাহলে কোন জিনিসটা আগে দূর করে দিতে হবে? অম্লীয় এবং ক্ষারীয় অংশ দূর করতে হবে। অম্লীয় এবং ক্ষারীয় অংশ দূর করার জন্য অম্লের সাথে ক্ষার, ক্ষারের সাথে অম্ল অ্যাড করব। তাহলে যদি আমরা 10% সোডিয়াম হাইড্রোক্সাইড এবং সালফিউরিক অ্যাসিড অ্যাড করি, তাহলে আমাদের অম্লীয় এবং ক্ষারীয় অংশ কি হয়ে যাবে? দূর হয়ে যাবে। অম্লীয় এবং ক্ষারীয় অংশ দূর করার জন্য তাহলে আমরা কি নিব? সোডিয়াম হাইড্রোক্সাইড এবং সালফিউরিক অ্যাসিড। প্রথমে সালফিউরিক অ্যাসিড, তারপর হলো কি 10% সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে প্রথমে এই লঘু তেলের সাথে প্রথমে মিশাইতে হবে গাঢ় সালফিউরিক অ্যাসিড, পরে মিশাইতে হবে 10% সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে ফেনলের বিক্রিয়ায়, ফেনল হলো অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার, প্রশমন বিক্রিয়া হবে। সালফিউরিক অ্যাসিড হলো অ্যাসিড, এগুলো হলো ক্ষার, এদের সাথে প্রশমন বিক্রিয়া হবে। তাহলে আর বাকি থাকতেছে যে উপাদানগুলো, সেগুলো হলো নিরপেক্ষ উপাদান। তাহলে প্রশমন বিক্রিয়া উৎপাদ যেগুলো হয়, লবণ, পানি, এগুলোকে যদি সরাই নিই, তাহলে বাকি যে উপাদানগুলো থাকে, উপাদানের মিশ্রণটা থাকে, সেটা হলো নিরপেক্ষ উপাদানের মিশ্রণ। তাহলে নিরপেক্ষ উপাদানের মিশ্রণ পাওয়ার জন্য অ্যাসিড এবং ক্ষারকে কি করতে হবে? অপসারণ করতে হবে। এই যে অপসারণ করার প্রক্রিয়া, অপসারণ করার পরে যে আমরা নিরপেক্ষ অংশটা পাচ্ছি, এই নিরপেক্ষ অংশটাকে বলা হয় কি? ব্যঞ্জল। প্রশ্ন আসতে পারে ব্যঞ্জল কয় ধরনের হতে পারে? ব্যঞ্জল হয় 2 ধরনের। একটা হলো 90% ব্যঞ্জল, একটা হলো 90% ব্যঞ্জল, একটা হলো 50% ব্যঞ্জল। একটা হলো 90% ব্যঞ্জল, একটা হলো 50% ব্যঞ্জল। তাহলে ব্যঞ্জল মানে কি? বেনজিন, টলুইন এবং কিসের মিশ্রণকে ব্যঞ্জল বলতেছি আমরা? জাইলিনের মিশ্রণ। বাকিগুলো তো আর পৃথক করে ফেলছি। এখন প্রশ্ন হলো, তাহলে এই যে ব্যঞ্জলটা আমরা কোত্থেকে পাচ্ছি? এই ব্যঞ্জলটা আমরা কোত্থেকে পাচ্ছি? এগুলো হলো আমরা পাচ্ছি লঘু তেল থেকে। এখন এই যে লঘু তেল, এই লঘু তেল থেকে ব্যঞ্জল কোনটা পাবো? কি এটাকে আমরা লঘু তেল থেকে কি 90% ব্যঞ্জল পাবো, নাকি লঘু তেল থেকে আমরা 50% ব্যঞ্জল পাবো? এটা ডিপেন্ড করে আমরা কত তাপমাত্রায় পাতিত করতেছি। ঠিক আছে, এখন যদি আমরা লঘু তেলকে পাতন করার পরে ওই পাতিত অংশগুলা অর্থাৎ ক্ষার এবং অ্যাসিড দূর করার পরে যদি বাকি অংশটা পাতন করার সময় 70 থেকে 110 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রাখি, তখন যে ব্যঞ্জলটা পাওয়া যাবে সেটা হলো 90% ব্যঞ্জল। তাহলে পাতনের সময় লঘু তেল থেকে যদি ওই অ্যাসিড এবং ক্ষারীয় অংশ দূর করার পরে বাকি তরলটা সংগ্রহ করার সময় তাপমাত্রা যদি 70 থেকে 110 রাখি, তাহলে 90% ব্যঞ্জল পাবো। আর যদি 110 থেকে 140 রাখি তাপমাত্রা সংগ্রহ করার সময়, তখন 50% ব্যঞ্জল পাবো। প্রশ্ন হতে পারে 90% ব্যঞ্জল মানে কি আর 50% ব্যঞ্জল মানে কি? তাহলে চলে আসি 90% ব্যঞ্জল মানে কি। 90% ব্যঞ্জল মানে এখানে দেখো 3টা উপাদান থাকবে বলছিলাম, বেনজিন, টলুইন এবং জাইলিন। এখানে বেনজিন, টলুইন এবং জাইলিনের সংযুক্তির মাত্রার উপর নামকরণটা করা হয়। 90% ব্যঞ্জলে বেনজিনের পরিমাণ হলো 84%, টলুইনের পরিমাণ হলো 13%, জাইলিনের পরিমাণ হলো 3%।
অনেকে প্রশ্ন করতে পারে এটা তো 100% হয়ে গেছে, এটা হলো 100% কনভার্ট করে যখন হিসাব করা হয় তখন তার মধ্যে শতকরা বেনজিন পাওয়া যায় 84টা, 13টা টলুইন এবং 3টা হলো জাইলিন পাওয়া যায়। এই কথাটা এখানে বোঝানো হয়েছে, বোঝা গেছে কথাটা। এবার আসি 50% বেনজল। 50% বেনজলকেও যদি এরকম 100% কনভার্ট করা হয় তার মধ্যে দেখা যাবে বেনজিনের পরিমাণ হলো 46%, আর বেশ পরিমাণ টলুইন পাওয়া যায় আর সামান্য জাইলিন থাকে। ঠিক আছে, বইয়ে যেহেতু বেনজিনের পরিমাণটা উল্লেখ করা আছে শুধু এটাই পড়ি, আর বাকিটা হলো টলুইন এবং জাইলিন। তবে এখানে টলুইনের পরিমাণ প্রায় 50%-এর উপরে থাকে। তাহলে খেয়াল করো কোনটাতে 90% বেনজল থেকে আমরা মূল টার্গেট কিন্তু লঘু তেল থেকে বেনজিন এবং টলুইন পৃথক করা। তুমি এখন 90% বেনজলে কিসের পরিমাণ বেশি দেখতেছো, বেনজিন নাকি টলুইন? 90% বেনজলে বেশি দেখা যাচ্ছে বেনজিনের পরিমাণ। তাহলে 90% বেনজল থেকে কি পাতন করাটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে? বেনজিন, ঠিক না? বেনজিনটা হলো পাতন করাটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। তাহলে চলে যাই আমরা 90% বেনজল থেকে কিভাবে বেনজিন পাবো। এই 90% বেনজল যেটা পাচ্ছি, এই 90% বেনজলকে 80 থেকে 82 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 80 থেকে 82 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যদি আংশিক পাতন করা হয় তখন কি পাওয়া যায়? বেনজিন পাওয়া যায়। 80 থেকে 82 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি কি করি? আংশিক পাতন করি, তাহলে আমরা কি পাবো? বেনজিন পাবো। এখন খেয়াল করো এই যে বেনজিন পাওয়া যায় 80 থেকে 82 কেন? বেনজিনের স্ফুটনাঙ্ক কত? পাতন মানে কি? পাতন মানে হলো আমরা জানি কোন যৌগকে তার স্ফুটনাঙ্কে পাতন করা, তাই না, বা পৃথক করা। তো বেনজিনের স্ফুটনাঙ্ক হলো 80.4 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 90% বেনজিন থেকে 80 থেকে 82 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পাতন করলে দেখা যাচ্ছে বেনজিনের স্ফুটনাঙ্কটা তার মধ্যে কি হয়ে যায়? ইনক্লুড হয়ে যায়। তাহলে বেনজিন পাওয়া যায়। এই বেনজিনকে কি করতে হয়? বেনজিনকে কঠিন ক্যালাস করার জন্য ঠান্ডা করতে হয়। কত তাপমাত্রায় ঠান্ডা করতে হয়? 5.4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ঠান্ডা করলে তাহলে বেনজিনের ক্যালাস পাওয়া যায়। এবং এই বেনজিনের ক্যালাস কিন্তু কিছুটা দুর্গন্ধ ছড়ায়। এর কারণ কি? বেনজিনের যে ক্যালাসগুলো পাওয়া যায় তার মধ্যে সামান্য পরিমাণ থায়োফিন যুক্ত থাকে। সামান্য পরিমাণ থায়োফিন কি থাকে? যুক্ত থাকে। মনে থাকবে? তাহলে বেনজিন পেয়ে গেলাম, বেনজিন পাওয়া গেল। এখন আমার দরকার হলো টলুইন। বেনজিন থেকে এই যে টলুইন আমরা কিভাবে পাবো সেটা এবার দেখে আসি। 50% বেনজল, 50% বেনজলকে যদি আমরা কি করি? পাতন করি। এবার কত তাপমাত্রায় পাতন করব? এবার হলো 108 থেকে 110 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এটা 50% কে আমরা কেন করতেছি? কারণ এখানে টলুইনের পরিমাণ বেশি। তাহলে এখান থেকে সহজে টলুইন পাওয়া যাবে। এই যে টলুইন পাওয়া যাচ্ছে কেন আমরা 108 থেকে 110-এ পাতন করতেছি? কারণ টলুইনের স্ফুটনাঙ্ক হলো 110 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, এখন কি আমরা প্রশ্ন হতে পারে 90% বেনজল থেকে কি টলুইন পাওয়া যাবে না? পাওয়া যাবে। তাও 108 থেকে 110-এ কি করতে হবে? পাতন করতে হবে। কারণ পাতনটা ডিপেন্ড করে আমরা কোন যৌগটা পৃথক করতেছি তার স্ফুটনাঙ্কের উপরে। বোঝা গেছে কথাটা? আচ্ছা, অনেক বকবক করে ফেলছি, পরের অংশে যাই। বেনজিন, বেনজিনে কিন্তু বেনজিন যে যৌগটা সেটাতে কিন্তু কার্বন কিন্তু 6টা, এবং কার্বন 6টার মধ্যে দেখা যায় কার্বন কার্বন ডাবল বন্ড আছে। কিন্তু কার্বন কার্বন ডাবল বন্ড আছে না বেনজিনে? এই বেনজিনের কার্বন কার্বন ডাবল বন্ডটা একটু ব্যতিক্রম। নরমালি কার্বন কার্বন ডাবল বন্ডের দূরত্ব হলো 0.134 ন্যানোমিটার, কিন্তু এই ক্ষেত্রে কার্বন কার্বন ডাবল বন্ডের দূরত্ব দাঁড়ায় 0.139 ন্যানোমিটার। তাহলে ব্যতিক্রম গেল একটা। এবার আসি বেনজিন। বেনজিনে পাই বন্ড কয়টা? বেনজিনে পাই বন্ড হলো 3টা আর পাই ইলেকট্রন হলো 6টা। একটু পরে হাকেল নিয়ম অনুসারেও আমরা সেটা দেখব। আগে দেখে যাই নরমালি পাই বন্ড কয়টা? 3টা। কে কে সিগমা আর পাই বন্ড চিনো না আমার এখানে কমেন্ট করে জানাও তো দেখি। আর পাই ইলেকট্রন হলো 6টা। মনে রাখবা প্রত্যেক পাই বন্ডের সাথে 2টা করে পাই ইলেকট্রন থাকে। তাহলে 3টা পাই বন্ডে কয়টা পাই ইলেকট্রন থাকবে? 6টা পাই ইলেকট্রন থাকবে। এবং বেনজিন কি ধরনের বিক্রিয়া দেয়? ইলেকট্রন আকর্ষী দ্রুত বিক্রিয়া। বেনজিন কি ধরনের বিক্রিয়া দেয়? ইলেকট্রন আকর্ষী দ্রুত বিক্রিয়া, সরি দ্রুত বিক্রিয়া দেয় না, আর হলো তোমার ইলেকট্রন আকর্ষী দ্রুত বিক্রিয়া দেয় না। ঠিক আছে, এটা হলো
ইলেকট্রন আকর্ষী যৌথ বিক্রিয়া বাকি যেগুলো ডাবল বন্ড যৌগ আছে সবাই দেয়, শুধুমাত্র বেনজিন দেয় না। এটা লিখে রাখো একটু, দেয় না বলতে গিয়ে দেয় বলে ফেললাম। ইলেকট্রন আকর্ষী যৌথ বিক্রিয়া দেয় না। পরীক্ষায় তোমরা দেখবা বেনজিন পরীক্ষাগারে প্রস্তুত থেকে একটা প্রশ্ন প্রায় সময় আসতো, এই ধরনের একটা চিহ্ন তোমরা দেখছো কিনা সংকেত, এরকম একটা বিক্রিয়ায় দিত 450 ডিগ্রি সেন্টিগ্রেড আয়রন, এখানে এ এবং বি এরকম একটা যৌগ দিত, মনে আছে? এখানে এ দিত, এখানে বি দিত, ঠিক আছে? তো এখানে খেয়াল করো, এই যে তোমার এখানে খেয়াল করো, এই যে এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় এসিটিলিন। এখানে কয়টা এসিটিলিন দেখা যাচ্ছে? 3টা এসিটিলিন দেখা যাচ্ছে, ঠিক আছে? তাহলে 3টা এসিটিলিন মানে এসিটিলিনের পলিমার থেকে যদি বেনজিন তৈরি করা হয়, তখন প্রভাবক হিসেবে কি রাখতে হবে? আয়রন, এবং তাপমাত্রা রাখতে হবে কত? 450 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে? বেনজিনের এই প্রস্তুতিটা একটা ভালো করে মনে রাখবা। বেনজিনের এই প্রস্তুতিটা পরীক্ষাগার প্রস্তুতি থেকে এটা প্রায় সময় আসে। আরো অনেক আছে, 6টা মতো আছে মনে হয় বইয়ের মধ্যে। আরেকটা আছে তোমার ফেনল থেকে। ফেনলের সাথে এরকম একটা ইয়া দেয় যে ফেনলের সাথে তোমার জিঙ্ক মিশালে তখন কি হয়? তখন বেনজিন উৎপন্ন হবে। তো এভাবে বিক্রিয়াগুলা দেয়। আমি তোমাদের একটু আগে বললাম না যে এরকম হাজার হাজার বিক্রিয়া আছে যেগুলো পরীক্ষায় আসতে পারে। এখন হাজার হাজার বিক্রিয়া তো মনে রাখা সম্ভব না, আমরা তার মধ্যে থেকে শিখে যাব, পরীক্ষায় আসলে তো ভালো, না আসলে আর ওটা বাদ দিয়ে পড়তে হবে, ঠিক আছে? বুঝা গেছে কথাটা? আচ্ছা, এখন আসি আমরা, তাহলে এই জায়গাটুকু এতটুকু আশা করি সবার ক্লিয়ার। এখন বলতো এই অ্যারোমেটিক যৌগ যেটা মানে বেনজিন যেটা আছে, এরা যে অ্যারোমেটিক যৌগ বা অ্যারোমেটিসিটি দেখায়, এই বৈশিষ্ট্যগুলো আমরা কিভাবে বুঝবো? এগুলা কিভাবে বুঝবো আমরা অ্যারোমেটিক যৌগ কিনা? প্রথম কথা হলো সেটা দেখতে হবে তার হাকেল নিয়ম অনুসারে। হাকেল নিয়ম অনুসারে আমরা আগে দেখব তার পাই ইলেকট্রন কতটা আছে। এখন হাকেল নিয়মটা কিভাবে করে? হাকেল নিয়মে হলো, প্রথম কথা হলো 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকবে। তো 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকবে, এটা আমরা কিভাবে বের করব কোন যৌগ থেকে? সেটা এই n জিনিসটা কি? n জিনিসটা হলো চক্র। যেমন বেনজিনে তুমি কয়টা চক্র দেখতেছো? একটা চক্র। তারপর তুমি যদি যাও নেফথালিনে দেখা যাবে এরকম 2টা চক্র আছে। তারপর যদি যাও অ্যানথ্রাসিনে দেখা যাবে এরকম 3টা চক্র আছে। তাহলে চক্র যতটা সেটা বসাই দিলে তোমার কি হয়ে যাচ্ছে? পাই ইলেকট্রনের সংখ্যা চলে আসে। তাহলে এই যে একটা চক্র দিলাম বেনজিন, তাহলে বেনজিনে পাই ইলেকট্রন কতটা? আমি বলতেছি না, দেখি তোমরা বের করতে থাকো, পারো কিনা। পারবা না কেন? এন্থ্রাসিনে 3 বসাও, 3 বসালে 4x3 + 2, 3 4 12 13 14। যে বলতেছো যে পারবা না তারে তো আমার মনে হচ্ছে 4 2 8, 8 2 10। বেনজিন হলো কত? 4 × 1 + 2, তাহলে কত? 6। খুবই সহজ। তাহলে বেনজিনে পাই ইলেকট্রন 6টা, নেফথালিনে 10টা, এন্থ্রাসিনে 14টা। এখন আসি আমরা বেনজিন ছাড়াও আরো কয়েকটা যৌগ আছে যেগুলোতে 6টা করে পাই ইলেকট্রন থাকে, যেমন থায়োফিন, পিরিডিন, পাইরোল। একটু লিখে ফেলি আমরা, থায়োফিন, পিরিডিন, পাইরোল, তারপর হলো ফিউরান। এগুলো হলো বেনজিনে ছাড়াও এই যৌগগুলোতে তোমার পাই ইলেকট্রন কতটা করে পাবা? 6টা করে পাবা। আরেকটা আছে তোমার সাইক্লোপ্রোপিনাইলে কোনো চক্র থাকে না কিন্তু পাই ইলেকট্রন থাকে। সাইক্লোপ্রোপিনালে পাই ইলেকট্রন কতটা থাকে? 2টা থাকে। আচ্ছা, এখন আসি আমরা পরীক্ষায় একটা প্রশ্ন এইচএসসি তে জরুরি ছিল, সেটা হলো বেনজিন থেকে কিভাবে টলুইন পাওয়া যায়। বেনজিন থেকে টলুইন পাওয়ার জন্য যে বিক্রিয়াটা, সেটার নাম কি? খুবই গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া, এবং নামটা কে পারবা? অ্যালকাইলেশন। কার অ্যালকাইলেশন? এটা হলো বিখ্যাত একজন বিজ্ঞানীর নামে আছে, ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন। হ্যাঁ, ওই ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া সম্পর্কে যেমন একটা নাম বললাম, ফ্রিডেল ক্রাফট। এই যে ফ্রিডেল ক্রাফট নামটা বলছি, এটা বলার সাথে সাথেই এই বিক্রিয়াটা কিন্তু খুবই জরুরি হয়ে গেল।
তার মানে কোনো নাম যদি কোনো বইয়ে কোনো নাম দেওয়া থাকে কোনো বিক্রিয়ার আগে, তাহলে খেয়াল রাখবো ওই বিক্রিয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো এখন আসি এই ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন কিভাবে হয়। ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন হলো বেনজিনের সাথে যদি মিথিলিন মূলক যুক্ত হয়। এটা একটা বেনজিন, বেনজিনের প্রত্যেক কার্বনে যে হাইড্রোজেনটা আছে সেই কারণে এই বেনজিনটা যদি কি হয়, এরকম বেনজিনের সাথে যদি মিথিলিন মূলক যুক্ত হয় সেটাকে বলা হয় কি, অ্যালকাইলেশন। এখন অ্যালকাইলেশন, এই ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন, দেখো এটা কি মূলক, এটা হলো অ্যালকাইল মূলক। প্রশ্ন আসতে পারে অ্যালকাইল মূলক কি। অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন সরাই নিলে যেটা থাকে সেটাই হলো অ্যালকাইল মূলক। অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন সরাই নিলে যেটা থাকে সেটাই হলো অ্যালকাইল মূলক। তাহলে খেয়াল করো, বেনজিন থেকে একটা হাইড্রোজেন সরাই নিয়ে, বেনজিন বললাম, এই মিথেন থেকে একটা হাইড্রোজেন সরাই নিয়ে যেটা থাকে সেটা হলো মিথাইল মূলক। তাহলে এটা হলো অ্যালকাইল অ্যাড হয়েছে। এই যে অ্যালকাইল অ্যাড হয় এটা, তাহলে এখানের সাথে আমরা একটা জিনিস অ্যাড করতে হবে, সেই জিনিসটা কি, এই যে মিথাইল মূলকটা আসছে কোন যৌগ থেকে, দেখো CH3Cl, CH3Cl, তার মানে CH3 এখানে অ্যাড হইলো, আর এই জায়গার হাইড্রোজেনটা ক্লোরিনের সাথে যুক্ত হয়ে কি তৈরি করলো, HCl তৈরি করলো, শেষ। আচ্ছা, এখন এই বিক্রিয়াটা হওয়ার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এটার প্রভাবকটা। এখানে প্রভাবক হিসেবে কি ইউজ করা হয় পরীক্ষায়, এটা খুব বেশি জরুরি। অনাদ্র, এই শব্দটা, অনাদ্র শব্দটা ভালো করে মনে রাখবা। অনাদ্র অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, অনাদ্র অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড হলো ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশনে ব্যবহৃত হয়। তবে ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া শুধু যে অ্যালকাইলেশন করে তা না, এটা কিন্তু শুধু অ্যালকাইলেশন পড়াইছি, ফ্রিডেল ক্রাফট বিক্রিয়ায় অ্যাসাইলেশনও আছে। ফ্রিডেল ক্রাফট বিক্রিয়ার মধ্যে কি আছে, অ্যাসাইলেশনও আছে। প্রশ্ন হতে পারে অ্যাসাইলেশন মানে কি। অ্যাসাইলেশন মানে অ্যাসাইল মূলক যুক্ত হওয়া। তো অ্যাসাইল মূলক চিনার উপায় কি, এখানে তো শুধু মিথাইল মূলক যুক্ত হয়েছে। অ্যাসাইল মূলক মানে হলো C♯O CH3 যদি যুক্ত হইতো, অ্যালকাইল মূলকের জায়গায় যদি কি যুক্ত হইতো, C♯O CH3 মূলক যুক্ত হইতো, তখন সেটাকে বলা হতো অ্যাসাইলেশন, আর কিছুই না। তাহলে চিন্তা করো, ধরো অ্যাসাইল মূলক যোগ করে দেখাচ্ছি আমি। এই যে অ্যাসাইল মূলক যুক্ত হচ্ছে, ঠিক আছে, অ্যাসাইল মূলক যুক্ত হইলো। অ্যাসাইল মূলক যুক্ত হলে তুমি এই অংশটার দিকে একটু খেয়াল করো, কার্বন ডাবল বন্ড অক্সিজেন অংশটার দিকে খেয়াল করো। এক পাশে দুই পাশে দুইটা যৌগ আছে, আর কার্বনের দুই হাতে দুইটা এরকম অ্যালকাইল মূলক আর অ্যারাইল মূলক আছে। এটা কিসের কার্যকরী মূলক, কিটোনের। তাহলে প্রশ্ন আসতে পারে যে ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশনে কি উৎপন্ন হয়। ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশনে কি উৎপন্ন হয়, ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন উৎপন্ন হয় কিটোন যৌগ। কি ধরনের কিটোন, অ্যারোমেটিক কিটোন উৎপন্ন হয়। আর অ্যালকাইলেশনে কি উৎপন্ন হচ্ছে, অ্যারোমেটিক হাইড্রোকার্বন। এটা হলো টলুইন একটা কি, হাইড্রোকার্বন। তাহলে খেয়াল রাখবা, তাহলে কি উৎপন্ন হচ্ছে, অ্যালকাইলেশন উৎপন্ন হয় হাইড্রোকার্বন, আর অ্যাসাইলেশন উৎপন্ন হয় অ্যারোমেটিক কিটোন। এরকম কিছু লিখে রাখো, কিছু পরীক্ষায় এইগুলা পরীক্ষায় আসে, এই বিভিন্ন নাইট্রেশন হ্যালোজিনেশন কোনটা কোন তাপমাত্রায় ঘটে। তো দেখো, বেনজিনে নাইট্রেশন কত তাপমাত্রায় ঘটে, বেনজিনে নাইট্রেশন ঘটে কত তাপমাত্রায়, বেনজিনে নাইট্রেশন ঘটে 60°C তাপমাত্রায়। বেনজিনে নাইট্রেশন কত তাপমাত্রায় ঘটে, 60-তে। টলুইন, টলুইনে নাইট্রেশন কত তাপমাত্রায় ঘটে, টলুইনে নাইট্রেশন ঘটে 30°C তাপমাত্রায়। ফ্যানলে নাইট্রেশন কত তাপমাত্রায় ঘটে, ফ্যানলে নাইট্রেশন ঘটে 25°C, 25°C। এখন আসি আমরা বেনজিনে, বেনজিনের তার দরকার নাই। টলুইনে সালফোনেশন কত তাপমাত্রায় হয়, টলুইনে সালফোনেশন কত তাপমাত্রায় হয়, টলুইনে সালফোনেশন হয় কত তাপমাত্রায়, এটা হলো 5°C তাপমাত্রায়। ঠিক আছে, ফ্যানলে, ফ্যানলে হ্যালোজিনেশন হয় কত তাপমাত্রায়, ফ্যানলে হ্যালোজিনেশন হয় কত তাপমাত্রায়, 25°C তাপমাত্রায়। ফ্যানলে হ্যালোজিনেশনটা হলো খুবই ইম্পর্টেন্ট পরীক্ষা, কারণ এটা দ্বারাই এই হ্যালোজিনেশন পরীক্ষা দ্বারাই ফ্যানল শনাক্ত করা হয়। তাহলে ফ্যানল শনাক্ত করতে কোন পরীক্ষা ইউজ করা হয়, ফ্যানলে হ্যালোজিনেশন। তাহলে টলুইনে কি হ্যালোজিনেশন হয় না, টলুইনে সালফোনেশন, টলুইনেও হ্যালোজিনেশন হয়। হ্যালোজিনেশন মানে কি, ক্লোরিনেশন, ক্লোরিন অ্যাড হয়। এই যে ক্লোরিন অ্যাড হয়, এই ক্লোরিন দুই ভাবে অ্যাড হতে পারে। একটা 20°C তাপমাত্রায় যখন সূর্য আলোকের উপস্থিতি ছাড়ায়, আর যখন সূর্য আলোকের উপস্থিতি থাকে তখন হলো 111°C তাপমাত্রা লাগে। অর্থাৎ টলুইনের সাথে ক্লোরিন অ্যাড হতে হলে
দুইটা তাপমাত্রায় অ্যাড করতে হবে, হয় 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ক্লোরিন অ্যাড করতে হবে অথবা 111 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। এটা ডিপেন্ড করে সূর্যালোক আছে নাকি নাই। এই অ্যারোমেটিক যৌগগুলা তার যে বিক্রিয়াটা দেখায়, এই বিক্রিয়াটা দেখানোর সময় কিছু বিক্রিয়া বা মূলক সক্রিয়কারী থাকে যাদেরকে বলা হয় নির্দেশক। এই নির্দেশককে দুইটা ভাগে ভাগ করা হয়, অর্থপ্যারা নির্দেশক এবং মেটা নির্দেশক। অর্থপ্যারা নির্দেশক এবং মেটা নির্দেশক। অর্থপ্যারা নির্দেশক কারা? অর্থপ্যারা নির্দেশক হলো, দেখো এটা কি CH3, এটা একটা মিথাইল মূলক। তারপর দেখো হাইড্রোক্সিল, তারপর দেখো NH2 মূলক। এগুলো সবগুলাতে কয়টা হাত আছে দেখো তো? সবগুলা কি কোনো ডাবল বন্ড আছে? এখানে ডাবল বন্ড নাই। সিঙ্গেল বন্ডের যে কার্যকরী মূলকগুলো আছে এগুলো হলো অর্থপ্যারা নির্দেশক। তাহলে মেটা নির্দেশক কারা? মেটা নির্দেশক তারাই যাদের একটা না একটা ডাবল বন্ড থাকবেই। ধরো তুমি কনফিউজ যে অ্যালডিহাইড কি মেটা নির্দেশক নাকি অর্থপ্যারা নির্দেশক, তুমি সহজে কেমনে বের করবা? দেখো C ডাবল বন্ড OH, এটা তো CHO কার্যকরী মূলক, তাহলে এখানে কি দেখা যাচ্ছে? একটা ডাবল বন্ড আছে, তাহলে এটা হলো মেটা নির্দেশক। এরকম মেটা নির্দেশক কারা কারা আছে? সালফোনিক অ্যাসিড, দেখো আবারও ওই অক্সিজেনের সাথে সালফারের একটা ডাবল বন্ড হবে, এখানে NO2 আছে, নাইট্রোজেনের সাথে অক্সিজেনের একটা ডাবল বন্ড হবে, তাহলে এরা হলো মেটা নির্দেশক। তাহলে মনে থাকবে কোনটা অর্থপ্যারা নির্দেশক, কোনটা মেটা নির্দেশক। এলিফ্যাটিক যৌগ এবং অ্যারোমেটিক যৌগ। এলিফ্যাটিক যৌগ এবং অ্যারোমেটিক যৌগের মধ্যে পার্থক্য আছে। পার্থক্য হলো এলিফ্যাটিক যৌগ যেমন CH4 আর অ্যারোমেটিক যৌগ হলো C6H6। এখন দেখা যাক এলিফ্যাটিক যৌগে কার্বনের পরিমাণ কত। এলিফ্যাটিক যৌগে এই কার্বনের পরিমাণ হলো, যেমন মিথেনে কার্বনের পরিমাণ 75% আর হাইড্রোজেনের পরিমাণ 25%। যেখানে তোমার এখানে দেখো এই বেনজিনের ক্ষেত্রে কার্বনের পরিমাণ 92.3% আর এটা প্রায় 7.7% হলো হাইড্রোজেনের পরিমাণ। এলিফ্যাটিক যৌগে কি ধরনের বিক্রিয়া হয়? নিউক্লিওফিলিক প্রতিস্থাপন। অ্যারোমেটিক যৌগে কি ধরনের বিক্রিয়া হয়? ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। মনে থাকবে জিনিসটা? দুই নাম্বার পার্থক্যটা একটু ভালো করে মনে রাখার চেষ্টা করবে এখান থেকে, ঠিক আছে? দুই নাম্বার পার্থক্য যেটা আছে এটা। এবার আসি আমরা অ্যালকেন, এলকিন এবং অ্যালকাইন, এই তিনটা নিয়ে একটু আলোচনা করব, তারপরেই তোমাদের আজকের ছুটি হবে। তাহলে অ্যালকেন, এলকিন এবং অ্যালকাইন এই তিনটার মধ্যে প্রথমে আমরা জেনে আসতে হবে অ্যালকাইন। অ্যালকেন মানে কি? অ্যালকেন মানে হলো সবগুলা সিঙ্গেল বন্ড যেগুলো আছে। অ্যালকেনের সাধারণ সংকেত কি? অ্যালকেনের সাধারণ সংকেত হলো CnH2n+2, অ্যালকেনের সাধারণ সংকেত। এবং এই অ্যালকেন হলো কি ধরনের সংকরণে সংকরিত? sp3 সংকরণে সংকরিত। sp3 সংকরণ বলতে আমরা কি বুঝাই? sp3 সংকরণ বলতে একটা s অরবিটাল আর তিনটা p অরবিটালের মধ্যে যখন সংকরণ হয় তখন sp3 সংকরণ হয়। পরীক্ষায় তো আর এগুলো আসবে না, পরীক্ষায় কি আসবে? পরীক্ষায় আসে sp3 সংকরণে কার্বন কার্বন বন্ধন দূরত্ব কত, কার্বন হাইড্রোজেন বন্ধন দূরত্ব কত, এগুলা। তাহলে sp3 সংকরণ সম্পর্কে কিছু জেনে আসি। প্রথমে জেনে আসি হলো কার্বন কার্বন বন্ধন দূরত্ব sp3 হলে কার্বন কার্বন বন্ধন দূরত্ব কত হয়? 0.154 ন্যানোমিটার। কার্বন হাইড্রোজেন বন্ধন দূরত্ব হয় 0.110 ন্যানোমিটার। এবং sp3 তে s এর পরিমাণ থাকে 25% আর p এর পরিমাণ হলো 75%। এবং sp3 হলে বন্ধন কোণ কত হয়? 109.5 ডিগ্রি। কিছু ব্যতিক্রম আছে, এগুলো আমরা আগে আলোচনা করছিলাম। তাহলে অ্যালকেনের প্রথম কথাবার্তা গেল না। অ্যালকেনের মধ্যে C1 থেকে শুরু করে C4 যারা আছে এই সদস্যগুলা কি? এই সদস্যগুলা গ্যাস, যেমন মিথেন গ্যাস, প্রোপেন গ্যাস, ইথেন গ্যাস, বিউটেন গ্যাস। তাহলে বিউটেন পর্যন্ত অ্যালকেনের সবগুলাই গ্যাস। তারপর C5 থেকে C17 এগুলো হলো তরল, অর্থাৎ পেন্টেন থেকে শুরু করে কার্বন 17 পর্যন্ত যে অ্যালকেনের যৌগগুলো আছে এগুলো হলো তরল। কার্বন 18 এবং 18 থেকে শুরু করে বাকি সব যেগুলো আছে এগুলো হলো কঠিন। উচ্চতর অ্যালকেন যেগুলো আছে যেমন কার্বন 18 বা তার উপরে যেগুলো আছে এগুলোকে বলা হয় প্যারাফিন। প্যারাফিন শব্দের অর্থ কি? প্যারাফিন শব্দের অর্থ হলো কম সক্রিয় বা আসক্তিহীন। অ্যালকেনে কি কি সমানতা দেখা যায়? অ্যালকেনে সমানতা দেখা যায় তোমার চেইন সমানতা এবং আলোক সমানতা।
অ্যালকেনে কি কি সমানতা দেখা যায়? চেন সমানতা এবং আলোক সমানতা দেখা যায় হলো অ্যালকেনে। সবচেয়ে ইম্পর্টেন্ট এখানে অ্যালকেন যে ওয়াটার গ্যাস, এই ওয়াটার গ্যাস থেকে মিথেন প্রস্তুত করা হয়। ওয়াটার গ্যাসের সংকেত, ওয়াটার গ্যাসের সংকেত কি? কার্বন মনোঅক্সাইড এবং হাইড্রোজেন। কার্বন মনোঅক্সাইড এবং হাইড্রোজেন হলো ওয়াটার গ্যাস। এই ওয়াটার গ্যাস থেকে 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এবং নিকেল প্রবাহকের উপস্থিতিতে কি তৈরি করা যায়? মিথেন তৈরি করা যায়। এই ওয়াটার গ্যাস থেকে যে মিথেন তৈরি করা হয় সেটা সংগ্রহ করার পদ্ধতির নাম কি? সেটা সংগ্রহ করার পদ্ধতির নাম হলো কুলিং পদ্ধতি। তাহলে কোন পদ্ধতিতে সংগ্রহ করা হয় মিথেন গ্যাস? কুলিং পদ্ধতিতে সংগ্রহ করা হয়। ঠিক আছে? আচ্ছা, অ্যালকেনের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া হলো ক্লিমেনসন বিজারণ এবং উডস বিক্রিয়া। উডস বিক্রিয়া আমি পড়াবো না, উডস বিক্রিয়া আমার মনে হয় প্রত্যেকটা স্টুডেন্ট জানে। উডস বিক্রিয়া সম্পর্কে আমি একটু পড়াবো না, এটা তোমাদের বাড়ির কাজ দিলাম, একটা কাজ। এবার আসি ক্লিমেনসন বিজারণ। ক্লিমেনসন বিজারণ জিনিসটা কি? দেখো, এটা আরেকটা নামওয়ালা বিক্রিয়া, তাহলে স্টার চিহ্ন হয়ে যাবে। ক্লিমেনসন বিজারণের সাথে কেনিজারো বিক্রিয়ায় অনেকে ঝামেলা করে, এটা আমরা কেনিজারো বিক্রিয়াটা আমরা কালকে পরশু দেখবো, তখনই দেখবো। দেখো, ক্লিমেনসন বিজারণ, ক্লিমেনসন বিজারণে কি হচ্ছে? কার্বনিল মূলক মিথিলিন মূলকে পরিণত হবে। শুধু এই একটা কথা খেয়াল রাখবা, কি বললাম? কার্বনিল মূলক কিসে পরিণত হবে? মিথিলিন মূলকে পরিণত হবে। এটাকে বলা হয় ক্লিমেনসন বিজারণ। কার্বনিল মূলক মানে কি? ধরো এটা হলো একটা কিটোন, এই কিটোনটা যদি এখন কি হচ্ছে, বাকি সব সেম আছে, তাহলে এটা কিসে পরিণত হয়ে গেল বলতো? কিটোন যৌগটা, ডান পাশের যৌগটা কি? সবগুলাই সিঙ্গেল বন্ড, তাহলে ডান পাশের যৌগটা কি যৌগ? অ্যালকেন। তাহলে কিটোন যৌগ অ্যালকেনে পরিণত হয় ক্লিমেনসন বিজারণে। এর পিছনে কারণ হলো ক্লিমেনসন বিজারণে কিটোনকে যখন জিঙ্ক অ্যামালগাম এবং গাঢ় HCl এর সাথে উপস্থিতিতে বিক্রিয়া করানো হয় তখন কার্বনিল যৌগ অ্যালকেনে পরিণত হয়। তাহলে কার্বনিল যৌগ থেকে অ্যালকেন প্রস্তুতির সময় ক্লিমেনসন বিজারণে তোমার কি ইউজ করা হয়? জিঙ্ক অ্যামালগাম এবং গাঢ় HCl। বিক্রিয়া আমি দেখাচ্ছি না, শুধু এতটুকু খেয়াল রাখলে হচ্ছে। এবার আসি অ্যালকিন। অ্যালকিন হলো কি ধরনের সংকরণ? অ্যালকিন হলো sp2 সংকরণ। sp2 সংকরণ মানে একই কথা, কার্বন কার্বন বন্ধন দূরত্ব কত? 0.134 ন্যানোমিটার। কার্বন হাইড্রোজেন বন্ধন দূরত্ব কত? 0.109 ন্যানোমিটার। এখানে S এর বৈশিষ্ট্য হলো 33.3% আর P এর বৈশিষ্ট্য হলো বাকিটা 66.7%। এখানে অ্যালকিনের ক্ষেত্রে সাধারণ বন্ধন কোণ কত হয়? 120 ডিগ্রি। অ্যালকিনের মধ্যে যদি আমরা যাই, অ্যালকিনের মধ্যে কার্বন 1 থেকে কার্বন 4 পর্যন্ত গ্যাস, মানে অ্যালকেনের মতোই আছে। কার্বন 5 থেকে শুরু করে কার্বন 15 পর্যন্ত হলো তরল। কার্বন 16 থেকে বাকি সব হলো কঠিন। মনে থাকবে? অ্যালকাইন থেকে যখন অ্যালকিন উৎপাদন করা হয় তখন প্রভাবক হিসেবে কি ইউজ করা হয়? অ্যালকাইন থেকে অ্যালকিন উৎপাদনের সময় প্রভাবক হিসেবে কি ইউজ করা হয়? অ্যালকাইন থেকে অ্যালকিন উৎপাদনে প্রভাবক হিসেবে ইউজ করা হয় প্যালাডিয়াম। এবং এই সময় পরীক্ষায় আসে, পরীক্ষা আসলে অ্যালকিন থেকে অ্যালকাইন আসে এগুলো কিছুই আসবে না, আসবে যখন অ্যালকাইন থেকে অ্যালকিন উৎপাদন করা হয় তখন প্রভাবক হিসেবে, প্রভাবক প্যালাডিয়াম হলে প্রভাবক বিষ হবে কি? প্রভাবক বিষ হবে বেরিয়াম সালফেট। এটাই আসে পরীক্ষায়, এটা হলো প্রভাবক বিষ আর এটা হলো প্রভাবক। প্রভাবক আর প্রভাবক বিষ তোমাদের আগে পড়ানো হয়েছে। এবার আসি অ্যালকিন বিটা অপসারণ বিক্রিয়ায় বা সাইজেফ নীতি অনুসারে কি তৈরি করা হয়? বিটা অপসারণ বিক্রিয়া বা সাইজেফ নীতি অনুযায়ী কি উৎপন্ন হয়? দেখো প্রশ্ন আসবে, ওখানে দেখবা অনেক কিছুই বিক্রিয়া টিক্রিয়া শিখে দরকার নাই, তোমার যা যা বলে দিচ্ছি এভাবে শিখবা। সাইজেফ নীতি অনুসারে কি তৈরি হবে? অ্যালকিন তৈরি হবে। এখন কার থেকে অ্যালকিন তৈরি হয়? অনেক কিছু তৈরি হয়, তার মধ্যে প্রধান উৎপাদটাই হলো অ্যালকিন। তো এই একটা কথা লিখে রাখো, সেকেন্ডারি অ্যালকোহল। সেকেন্ডারি অ্যালকোহল, অ্যালকোহল যখন পড়াবো তখন দেখবা সেকেন্ডারি অ্যালকাইল হ্যালাইড। সেকেন্ডারি অ্যালকোহল এবং সেকেন্ডারি অ্যালকাইল হ্যালাইড যখন বিক্রিয়া ঘটায় তখন এই দুইটা থেকে প্রধান উৎপাদ রূপে যদি কি পাওয়া যায়? অ্যালকিন পাওয়া যায়, তখন সেটাকে বলা হয় বিটা অপসারণ বিক্রিয়া। এবার আসি আমরা অ্যালকাইন।
অ্যালকাইনের মধ্যে কি কি সমানতা দেখা যায় এটা একটু দেখে আসি। অ্যালকাইনে যে সমানতা দেখায় একটা হলো শিকল সমানতা, আরেকটা হলো অবস্থান সমানতা। অ্যালকাইনে কি কি সমানতা দেখায়? শিকল সমানতা এবং অবস্থান সমানতা। অ্যালকাইন মানে কি? ট্রিপল বন্ড। ট্রিপল বন্ড মানে sp সংকরণ। sp সংকরণ মানে s এর পরিমাণ 50%, p এর পরিমাণ 50%। এখানের কোণের পরিমাণ হয় কত? 180 ডিগ্রি। এবং এই sp সংকরণ, এই sp সংকরণে কার্বন কার্বন বন্ধন দূরত্ব কত হয় এবং কার্বন হাইড্রোজেন বন্ধন দূরত্ব কত হয়? কার্বন কার্বন বন্ধন দূরত্ব কত হয়? 0.120 ন্যানোমিটার, আর কার্বন হাইড্রোজেন বন্ধন দূরত্ব হয় 0.106 ন্যানোমিটার। এই অ্যালকাইন যৌগের ক্ষেত্রে অ্যালকাইন 1 এবং অ্যালকাইন 2 এগুলোর ক্ষেত্রে পরীক্ষায় প্রশ্ন আসে কোনটা অম্লধর্মী। খেয়াল রাখবা, অ্যালকাইন 1 হলো অম্লধর্মী। শুধু এই লাইনটা খেয়াল রাখো, অ্যালকাইন 1 হলো অম্লধর্মী। অ্যালকাইনের মধ্যে গ্যাস আছে, তরল আছে, কঠিন আছে। অ্যালকাইন কার্বন 1 কিন্তু অ্যালকাইন নাই, অর্থাৎ অ্যালকাইন শুরু হয় কার্বন 2 থেকে। কার্বন 2 থেকে C2 থেকে C4 হলো গ্যাস। অ্যালকাইনের সাধারণ সংকেত কি? CnH2n, CnH2n -2। তাহলে দেখো এখানে খেয়াল করো, তাহলে তুমি যদি হিসাব করো তাহলে কার্বন 1 বসাইলে তো তোমার 0 হয়ে যায়। এই জন্য তোমার কি হয় না, অ্যালকাইন হলো শুরু হয় থেকে 2 নাম্বার যৌগ থেকে। ঠিক আছে, এখন খেয়াল করো এই অ্যালকাইনের ক্ষেত্রে C2H4 হলো কি? C2 থেকে C4 হলো কি? গ্যাস। তারপর হলো C5 থেকে C11 হলো তরল। আর কার্বন 12 থেকে শুরু করে বাকি যা আছে তা হলো কঠিন। তাহলে অ্যালকাইনের ক্ষেত্রে এগুলা খেয়াল রাখবা। অ্যালকাইনের ডিটেলস কিছু লাগবে না আপাতত, পরে আমরা গিয়ে দেখবো অ্যালকাইনের কিছু বিক্রিয়া লাগে, তখন আমরা অ্যালকাইনে আবার ফিরে আসবো, সমস্যা নেই। বুঝা যাচ্ছে কথাটা? আচ্ছা, এবার আসি আমাদের মার্কোনিকম নীতি এবং হেক্সামিন। মার্কোনিকম নীতি আর হেক্সামিন উৎপাদন এই দুইটা একটু দেখে আসি। মার্কোনিকম নীতি একটু খেয়াল করো। মার্কোনিকম নীতি বা যেটা হলো তোমার আমাদের নর্মাল জানা জিনিস, দেখো আবারও আমরা একটা নাম উচ্চারণ করলাম, মার্কোনিকম, মানে খুবই ইম্পর্টেন্ট জিনিস। মার্কোনিকম নীতি 1869 সালে রুশ বিজ্ঞানী মার্কোনিকম দিয়েছেন। এটার আরেকটা বিপরীত ফলাফল আছে যেটাকে বলা হয় খারাসের ফলাফল, বিপরীত মার্কোনিকম নিয়ম। তো এই ক্ষেত্রে খেয়াল রাখবা মার্কোনিকম নীতিতে কি হয়, একটা অসম্পৃক্ত অপ্রতিসম হাইড্রোকার্বনের সাথে একটা অপ্রতিসম বিকারকের বিক্রিয়ায় হাইড্রোজেন যেটা পজিটিভ, মানে যে কার্বনে তোমার, সেটা আসলে মুখে বলাচ্ছে একে লিখে দেখায়, এটাই সবচেয়ে বেটার। অসম্পৃক্ত দেখো, এটা কিন্তু অসম্পৃক্ত। অসম্পৃক্ত মানে ডাবল বন্ড থাকবে, অপ্রতিসম মানে ডাবল বন্ডের দুই পাশে কার্বন সংখ্যা অসমান হলে। এই পাশে দুইটা আছে, দেখো ডাবল বন্ডের ডান পাশে দুইটা কার্বন, বাম পাশে একটা কার্বন। আজকেও ক্লাস না করে চলে যাচ্ছে ভাই, তোদের সাহস দেখে তো অবাক লাগে। দেখো এটা হলো অসম্পৃক্ত অপ্রতিসম হাইড্রোকার্বনের সাথে একটা অপ্রতিসম বিকারকের বিক্রিয়ায়, অপ্রতিসম বিকারকের বিক্রিয়ায় এখানে যে ডাবল বন্ডটা আছে এটা ভেঙে যাবে। এটা ভেঙে দেখো সবগুলা সিঙ্গেল বন্ড হয়ে গেল। তাহলে সিঙ্গেল বন্ড হওয়ার পরে কি হচ্ছে? সব সিঙ্গেল বন্ড হয়ে যাবে। তাহলে সিঙ্গেল বন্ড হওয়ার পরে কি হয়? এখানে যে ঘটনাটা ঘটে, তেলামাতায় তেল দেওয়া। তেলামাতায় তেল দেওয়া মানে কি? তেলামাতায় তেল দেওয়া মানে হলো দ্বিবন্ধন যুক্ত যে কার্বনে হাইড্রোজেন অলরেডি বেশি আছে সেই কার্বনে হাইড্রোজেন বেশি যাবে। এখানে খেয়াল রাখো, এই যে যেই জায়গাটা, এই গোল্লার দুই পাশে কার্বন দেখো, এই কার্বনটা দেখো আর এই কার্বনটা দেখো, কোন কার্বনে হাইড্রোজেন বেশি আছে? বাম পাশের কার্বনে হাইড্রোজেন আছে, দেখো বাম পাশের কার্বনে হাইড্রোজেন আছে দুইটা, ডান পাশের কার্বনে হাইড্রোজেন আছে একটা। তাহলে এই হাইড্রোজেনটা কোন কার্বনের কাছে যাবে? বাম পাশের কার্বনের সাথে যাবে নাকি ডান পাশের কার্বনে যাবে? বাম পাশের কার্বনে যাবে। কোথায় যাবে? বাম পাশের কার্বনে যাবে। এটাই হলো তোমার, এটাই হলো তোমার তেলামাতায় তেল দেওয়া। এটাই হলো কি? তেলামাতায় তেল দেওয়া। অলরেডি তার মাথায় হাইড্রোজেন আছে, তার মাথায় নিয়ে আমরা আরো একটা হাইড্রোজেন ঢেলে দিছি। বুঝে গেছে কথাটা? তাহলে এই যৌগটার পরিমাণ বেশি পরিমাণ হবে, প্রায় 90% যৌগ হলো এই ধরনের হয়। আর ব্রোমিন এবং হাইড্রোজেন স্থান পরিবর্তন করে বাকি 10% যৌগ উৎপন্ন হয়। এটাকে বলা হয় মার্কোনিকভ নীতি। আর বিপরীত মার্কোনিকভ নীতি যেটা, সেটাতে কি হয় দেখো, সেম জিনিস, সেম জিনিস আমি মুছে দিচ্ছি, ভালো করে খেয়াল করো। সেম জিনিস,
এবার কি কি এখানে আমি কিন্তু মুছে দিয়ে জাস্ট লিখে দিচ্ছি, খেয়াল করো। বিপরীত মার্কোনিকভ নীতি, এটা হলো মার্কোনিকভ নীতির বিপরীত। এটা দিছে খারাস, আমেরিকার বিজ্ঞানী। রুশদের বিপরীত কি আমেরিকা? আমেরিকার একজন বিজ্ঞানী হলো খারাস। এই খারাস হলো 1933 সালে এটা দিছেন। এখানে কি হয়, এখানে প্রভাবক হিসেবে রাখা হয় R. একবার একজনকে জিজ্ঞেস করছিলাম, সে রোর বলছিল। রোর না, এটা হলো জৈব পারক্সাইড R2O2, ঠিক আছে, অ্যালকাইল মূলক। আর মানে অ্যালকাইল মূলক, R2O2 জৈব পারক্সাইড। এটার উপস্থিতিতে কি হবে দেখো, এখানে কি দেখতেছো, হাইড্রোজেন আর ব্রোমিন দেখতেছো না? এটা ছিল মার্কোনিকভে। আর বিপরীত মার্কোনিকভে কি হবে তাহলে, এই তেলা মাথায় আর তেল দেওয়া যাবে না। এবার চলে আসবে এখানে ব্রোমিন, এখানে হাইড্রোজেন, আর এভাবে উৎপন্ন যৌগের পরিমাণ হবে কত পার্সেন্ট? 99%। অর্থাৎ ঠিক কার উল্টাটা হয়ে যাচ্ছে, বিপরীতটা হয়ে যাচ্ছে না মার্কোনিকভে। তাহলে এখানে কিসের কারণে? এটা হচ্ছে শুধুমাত্র এই জৈব প্রভাবকের কারণে। এটা হলো জৈব প্রভাবকের কারণে, এটাকে বলা হয় জৈব পারক্সাইড। এই জন্য বিপরীত মার্কোনিকভ নীতিকে বলা হয় আরেকটা নামে ডাকা হয়, সেটা হলো পারক্সাইড ফলাফল নামে ডাকা হয়। আরেকটা কি নামে ডাকা হয়? পারক্সাইড ফলাফল নামে ডাকা হয়। ঠিক আছে, আচ্ছা। এখন আসি আমরা হেক্সামিন বা ইউরোট্রপিন। হেক্সামিন বা ইউরোট্রপিন, এই হেক্সামিন শব্দের মধ্যে খেয়াল রাখবা, হেক্সামিন বা ইউরোট্রপিন, এটার সংকেতটা খেয়াল রাখো। এটা উৎপন্ন হয় কোত্থেকে? ফরমালিন থেকে। এখন প্রশ্ন হলো ফরমালিন কি? 40% ফরমালডিহাইডের জলীয় দ্রবণকে বলা হয় কি? ফরমালিন। এই ফরমালিনের সাথে যদি গাঢ় অ্যামোনিয়া মিক্স করা হয় 1:1 অনুপাতে, কত অনুপাতে? 1:1 অনুপাতে মিক্স করা হয়, তখন ফরমালিন এবং গাঢ় অ্যামোনিয়া থেকে উৎপন্ন হয় যে যৌগটা, সেটাই হলো হেক্সামিন। এই হেক্সামিন কি কাজে ব্যবহার করা হয়? এই হেক্সামিন ব্যবহার করা হয় রিউমেটিক ফিভার, এই যে জয়েন্টে জয়েন্টে পেইন করে এবং সাথে জ্বর হয়, সেটাকে বলা হয় রিউমেটিক ফিভার, বা আরেকটা নাম হলো বাতজ্বর। এবং আরেকটা হলো প্রস্রাবের থলিতে যদি কোনো প্রদাহ হয়, সেটাকে বলা হয়, সেটা চিকিৎসায় হলো তোমার হেক্সামিন ব্যবহার করা হয়। SN1 বিক্রিয়া এবং SN2 বিক্রিয়া, SN1 এবং SN2, এটার মধ্যে অনেকগুলা পার্থক্য আছে। চেষ্টা করবা সবগুলা পার্থক্য শিখতে। আমি তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই 5টা পার্থক্য আছে সেগুলা লিখে দিব। প্রথমে আসি আমরা SN1 বিক্রিয়া কিভাবে মনে রাখবো। SN1 বিক্রিয়া আমরা 1 2 3 লিখে ফেলবো, SN2 তে আমরা 2 1 1 লিখে ফেলবো। SN1 বিক্রিয়া মনে রাখবা প্রথম ক্রমের বিক্রিয়া। SN1 কি? প্রথম ক্রম বিক্রিয়া। তাহলে বলতো SN2 তাহলে কত ক্রম বিক্রিয়া? দ্বিতীয় ক্রম বিক্রিয়া। এবার আসি 1 2 3 লিখছিলাম, তাহলে এবার আমরা এখানে লিখি ধাপ। তাহলে প্রশ্ন হতে পারে SN1 কত ধাপে ঘটে? SN1 বিক্রিয়া কত ধাপে ঘটে? 2 ধাপে ঘটে। SN2 হলো 1 ধাপে ঘটে। কত ডিগ্রি হ্যালাইডে, কত ডিগ্রি হ্যালাইডে SN1 বেশি ঘটে? 3 ডিগ্রি হ্যালাইডে। আর এটা হলো 1 ডিগ্রি হ্যালাইডে। তাহলে 3 ডিগ্রি হ্যালাইডে হলো SN1 ঘটে, 1 ডিগ্রি হ্যালাইডে ঘটে হলো SN2। পোলার দ্রাবক, পোলার দ্রাবকের প্রতি বেশি ক্রিয়া করে কোনটা? সেটা হলো SN1। আর SN2 হলো পোলার দ্রাবকে কম ক্রিয়াশীল। আর নিউক্লিওফাইল যেটা, কোনটাতে শক্তিশালী নিউক্লিওফাইল ইউজ করা হয়? নিউক্লিওফাইল ইউজ করা হয় SN2 তে, সবল নিউক্লিওফাইল। আর এটাতে হলো দুর্বল নিউক্লিওফাইল। এই 5টা বৈশিষ্ট্য বেশি করে মনে রাখবা। কোত্থেকে, কিসের জন্য? নিজের জন্য। আর বাকিগুলো হলো একবার রিডিং পড়বা। যেমন SN1 SN2 এর বিক্রিয়ার মধ্যে পার্থক্য কিন্তু অনেকগুলো আছে, এটা বেশি করে মনে রাখবা এগুলা, বা এগুলা কিন্তু পড়বা। আচ্ছা, এখন আসি আমরা পিক্রিক অ্যাসিডের সংকেতটা একটু লিখে ফেলো, তারপর তোমাদের দাগাই দিব কোনটা কোনটা পড়তে হবে আজকের জন্য। পিক্রিক অ্যাসিডের সংকেত, পিক্রিক অ্যাসিড মানে কি? ট্রাইনাইট্রোফেনলকে বলা হয় পিক্রিক অ্যাসিড। এই পিক্রিক অ্যাসিডটা হলো বার্নল ক্রিম বা অ্যান্টিসেপটিক হিসেবে ব্যবহৃত হয়। এটা হলো পিক্রিক অ্যাসিড 2,4,6 ট্রাইনাইট্রো, 2,4,6 ট্রাইনাইট্রোফেনলকে বলা হয় পিক্রিক অ্যাসিড। ওকে, তাহলে ওকে, তাহলে শুরু করে। আমি একটু দাঁড়াও, আমি বই থেকে বলে যাই যে কি কি পড়বা। আর যেগুলো যেগুলো আমি পড়াইছি সেগুলো তো বলে ফেললাম। জৈব যৌগের প্রাণশক্তি মতবাদ,
জৈব যৌগের কারণ, সংখ্যাধিকের কারণ, পার্থক্য, এগুলো আমি যা পড়াইছি অতটুকুই পড়বা। তারপরে 160 নাম্বার পৃষ্ঠায় কিছু একটা চার্ট দেখবা। 160 নাম্বার পৃষ্ঠায় একটা চার্ট দেখবা, বিভিন্ন যৌগের নাম। যা আমি লিখে দিছি সেগুলো আমি বলতেছি না, যেগুলো আমার বাইরে তোমার পড়তে হবে বই থেকে, এবং যেগুলো আমি পড়াইছি এবং ওগুলো বই থেকে পড়তে হবে, এটাই বলবো, ঠিক আছে? 160 নাম্বার পৃষ্ঠায় দেখবা তুমি বিভিন্ন যৌগের নাম আছে, একটা চার্ট দেওয়া, যে কোনটা মুক্ত শিকল জৈব যৌগ, কোনটা বদ্ধ শিকল জৈব যৌগ, নামগুলো একটু মনে রাখবা, ঠিক আছে? কোনটা অ্যালিসাইক্লিক যৌগ, কোনটা হেটারোসাইক্লিক যৌগ। ওকে, আচ্ছা। এবার যাও, সিগমা বন্ধন এবং পাই বন্ধনের একটা পার্থক্য আছে 164 পৃষ্ঠায়। ঠিক আছে, পাইছো? তারপরে যাও 171 পৃষ্ঠায় একটা ঘর আছে যেটাকে বলা হয় জেনে রাখো। 171 পৃষ্ঠায় একটা বক্স আছে জেনে রাখো, এটা একটু পড়বা। আর সমগুচ্ছ শ্রেণীর বলছিলাম কার্যকরী মূলকগুলো তোমরা চাইলে শিখে ফেলতে পারবা, এটা 172 নাম্বার পৃষ্ঠায় আছে, ওখান থেকে শিখে ফেলবা। তারপর হলো তোমার এরপর 180 পৃষ্ঠায় একটা চার্ট আছে 2.8। 180 পৃষ্ঠায় কার্যকরী মূলক সমূহের অগ্রগণ্য ক্রম, কার্বক্সিলিক অ্যাসিড, সালফোনিক অ্যাসিড, অ্যাসিড হ্যালাইড, কোনটা সবার আগে, কোনটা তারপরে, কোনটা, শুধু সমগুচ্ছ শ্রেণীর নামটা পড়বা, আর কিচ্ছু না। ওই পুরা চার্ট থেকে সমগুচ্ছ শ্রেণীর নাম, তার ক্রমটা। বুঝা গেছে? কার্বক্সিলিক অ্যাসিড, সালফোনিক অ্যাসিড, অ্যাসিড হ্যালাইড, অ্যাসিড অ্যামাইড, নাইট্রাইল, অ্যালডিহাইড, কিটোন, অ্যালকোহল, থায়োল, এমিন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকেন, সিরিয়ালি মনে রাখবা, ঠিক আছে? আচ্ছা, তারপরে যাও 188 নাম্বার পৃষ্ঠায় একটা বক্স আছে যেটা হলো জেনে রাখো, পৃষ্ঠা নাম্বার বলছি 188 নাম্বার পৃষ্ঠায় বক্স দেখো, জেনে রাখো, এটা পড়তে হবে। পৃষ্ঠা নাম্বার মিস করলে রেকর্ড থেকে দেখে নিবা। তারপর 201 নাম্বার পৃষ্ঠায় একটা বিক্রিয়া, সেটা হলো রিফর্মিং বিক্রিয়া বা অ্যারোমেটিকরণ বিক্রিয়া। 201 নাম্বার পৃষ্ঠায় 201 নাম্বার পৃষ্ঠায় অ্যারোমেটিকরণ বা রিফর্মিং পদ্ধতির বিক্রিয়া, এই প্যারাটা একটু পড়বা। তাড়াতাড়ি লিখো একটু। দেখবা জৈব যৌগ বই থেকেও পড়বা, আর খাতা আমি যেগুলো বলতেছি এগুলো পড়বা, আর খাতাটা পড়বা, দেখবা জৈব যৌগে আর কোনো কিছু দরকার নাই। আর এলিফেটিক যৌগ অ্যারোমেটিক যৌগের পার্থক্যটা বই থেকে দেখবা। এলিফেটিক যৌগ অ্যারোমেটিক যৌগের পার্থক্যটা বই থেকে দেখবা। 213 নাম্বার পৃষ্ঠা এবং 214 নাম্বার পৃষ্ঠা আপাতত তুমি পড়ে ফেলবা। মুন্না, এখন আমি কোন টপিকস থেকে পড়াইছি আমি তো মুখস্থ করে বই থেকে ইয়া করে পড়াই নাই, যে কোন জায়গায় আছে ওটা বলতাম, কিন্তু বইয়ে আছে পিক্রিক অ্যাসিড, তুমি খুঁজে পাবা, ঠিক আছে? যেটা বলতেছি 213 এবং 214 পৃষ্ঠায়, এই দুই পৃষ্ঠার যা আছে তা পড়বা। তারপরে চলে যাও, পেজ মিলবে না কেন নতুন বইয়ে? ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল, এগুলাই। পুরান বই পড়তেছো এখনো? তাহলে আর কি। আচ্ছা, তারপর হলো SN1 SN2 বিক্রিয়ার তুলনা। SN1 এবং SN2 বিক্রিয়ার তুলনা, এটা পড়বা। তারপর হলো উডস বিক্রিয়া, তোমার তো পড়া দিয়ে দিছি, উডস বিক্রিয়া এটা পড়বা, এটা হলো তোমার 241 পৃষ্ঠায়। আর 244 পৃষ্ঠায় 244 পৃষ্ঠায় হলো অসম্পৃক্ততা পরীক্ষা। 244 পৃষ্ঠায় অসম্পৃক্ততার পরীক্ষা। শেষ, এতটুকু হলো তোমার বই থেকে পড়ার জিনিস, আর বাকিটা হলো তোমাদের খাতায় লিখাই দিছি বা পড়াই দিছি, যাও এটুকুই। তাহলে বই থেকে এইটুকু